আসসালামু আলাইকুম। জি, আমার সাউন্ড কি শোনা যাচ্ছে? জি, জি, শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। আমরা কি শুরু করে দিব এখনই, নাকি আমরা একটু ওয়েট করবো মানুষজন জন্য? আমরা কি 5 মিনিট ওয়েট করতে পারি? ইউজুয়ালি 9টার সময় সেশন দিলে তো মানুষজন জয়েন করতে একটু সময় লাগে। জি ভাইয়া, আমরা ওয়েট করতে পারি। Thank you. আপনাদের মধ্যে কেউ কি অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলছেন আইএলটিএস এর জন্য, বা রিসেন্টলি বসবেন এরকম কেউ আছেন? জি, আমি অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলছি। আচ্ছা, আপনার পরীক্ষা কয় তারিখ? জুলাইয়ের 26 তারিখে। এই মাসে 26 তারিখ? না, জুলাইয়ের 26 তারিখ। ভাই, 2 মাস আছে আপনার। খুবই ভালো। সেই ক্ষেত্রে আমি একটা বিষয় আপনাকে হেল্প করতে পারি না। আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? স্ক্রিন কি দেখা যাচ্ছে কিনা? আচ্ছা। জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, আপনারা একজন বলছিলেন যে 26 তারিখ হচ্ছে আপনি পরীক্ষা, হ্যাঁ, পরীক্ষা দিবেন। তার মানে হচ্ছে আপনি আপনি কি কম্পিউটার বেসড নাকি পেপার বেসড? পেপার বেসড এক্সাম হবে। আপনি তাহলে হচ্ছে আমাদের এখানে দুইটা বিষয়, আমরা এখন দুইটা জিনিস অফার করতেছি। একটা হচ্ছে আপনি ফ্রি মক টেস্ট দিতে পারবেন আমাদের এখানে ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলে। আর আরেকটা হচ্ছে আপনি স্পিকিং ক্লাব আছে আমাদের সপ্তাহে 3 দিন, এটাতে আপনি জয়েন করতে পারবেন। দুটোই ফ্রি, মানে মক টেস্টের ফ্রি ফ্রি ভার্সন আছে, আর স্পিকিং ক্লাবটা ফ্রি। এখানে হচ্ছে আপনার প্রতি শনি সোম আর বৃহস্পতিবার রাত 7:30 থেকে 8:30 রেজিস্ট্রেশন করে আপনি তাহলে ফ্রি স্পিকিং ক্লাবে জয়েন করতে পারবেন। জি আচ্ছা। এক্সপার্ট গাইডেন্স থেকে, এক্সপার্টদের থেকে হচ্ছে এই যে আমাদের এখানে দুজন এক্সপার্ট আছে, তাদের থেকে আপনি গাইডেন্স নিতে পারবেন। সাথে সাথে হচ্ছে আপনি ওই সপ্তাহে 3 দিন যদি প্র্যাকটিস করেন, তাহলে আপনার কি হবে আর কি, মানে ওই যে সবচেয়ে বড় সমস্যা আমাদের যেটা, সেটা হচ্ছে আমরা আমরা জানি আমরা কি বলবো, আমাদের কোয়েশ্চেন করলে আমরা বুঝতে পারি কি বলবো, কিন্তু আমরা হচ্ছে ওই যে আমাদের একটা জড়তা কাজ করে, আমরা কথা বলতে গিয়ে আটকে যাই, বা আমাদের ওই একটা ফিয়ার অফ জাজমেন্ট থাকে যে আমরা যদি ভুল বলি তখন কি হবে। এই যে এই যে ভয়টা যদি কাটিয়ে উঠতে পারেন, আপনি দেখবেন যে অনেক ক্ষেত্রে আপনি যেরকম পারফরমেন্স এক্সপেক্ট করতেছেন তার থেকে আরো ভালো পারফরমেন্স করতে পারবেন। আমরা ওই যে জ্ঞানঘর.com-এ যাবেন। জ্ঞানঘর.com-এ যাওয়ার পরে আপনি এই যে ফ্রি স্পিকিং ক্লাব আছে একদম উপরে, এখানে আছে। আমার তো ওয়েবসাইট কি করতেছে, নেটওয়ার্ক মানে ইস্যু করতেছে। আপনি হচ্ছে এই যে ফ্রি এনরোল করুন, এখানে ক্লিক করে ফ্রিতে এনরোল করে আপনি অ্যাকাউন্ট খুলে কি করতে পারেন, জয়েন করতে পারেন। আবার আমাদের তো 6 দিনের একটা সেশন চলতেছে, তো আজকে আমরা ওভারভিউ নিয়ে কথা বলবো। আর আগামী 4 দিন আমাদের প্রত্যেকটা মডিউল, যেমন আমরা যেই স্টাইলে পরীক্ষা দিই, প্রথমে লিসেনিং, তারপরে রিডিং, তারপরে রাইটিং এবং ফাইনালি স্পিকিং। আমরা লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং এই 4টা সেশন সিকুয়েন্সিয়ালি যাব। প্রতিদিন রাত 9টা থেকে 10:30 পর্যন্ত হবে। আর ফাইনাল ডেতে মানে ডে 6-এ আমরা হচ্ছে আমার কিভাবে কোয়েশ্চেন গুলো অ্যাপ্রোচ করবো ফাইনাল এক্সামের দিন, বা এক্সামের দিনে কি কি টিপস এন্ড ট্রিক্স আছে ওগুলো নিয়ে আমরা জানবো। আহ, আবার ওইদিকে আপনাদের যে আপনারা যেহেতু প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, তো আমাদের ওয়েবসাইটে আপনারা ফ্রিতে মক টেস্ট দিতে পারবেন। তার সাথে সাথে আপনারা এই সপ্তাহে 3 দিন স্পিকিং ক্লাবটা ফ্রি পাচ্ছেন। আমাদের
আচ্ছা, আমাদের মেইন সেশনে যাওয়ার আগে আমরা হচ্ছে কারো যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে একটু বলতে পারেন, সেক্ষেত্রে আমরা অ্যাড্রেস করতে পারি আপনাদের কোয়েশ্চেন বা আপনাদের বা আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে সেক্ষেত্রে কোয়েশ্চেন গুলো আমাদের সেশনের থ্রুতে আমরা আনসার করতে পারি। আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন, যে কোনো বিষয়, আনসার যে কোনো বিষয়, ইংলিশ আবার। আমরা উইথিন 1 মিনিট অর 2 আমরা শুরু করে দিব। মানুষজন আস্তে আস্তে জয়েন করতেছে, 9টা 6 বাজে, আমরা 9টা 10-এর মধ্যে শুরু করে দিব। আর ইন দ্য মিন টাইম আপনাদের কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে সেক্ষেত্রে আমরা অ্যাড্রেস করতে পারি। আচ্ছা, ওই আপনাদের মধ্যে একজন রেজিস্ট্রেশন করছিলেন না, 26 জুলাই পরীক্ষা দিবেন, এখন কত টাকা লাগছিল? 24,950 টাকা। জি ভাইয়া, 24,950। ঠিক আছে, আপনি কি ব্রিটিশ কাউন্সিল থেকে আইআইটি থেকে দিয়েছি। সেন্টার আপনি বেশি কোন ডিস্ট্রিক্টে আছেন? আমি সিলেটে আছি। তাহলে আপনি কোন পরীক্ষা দিচ্ছেন, মানে কোন সেন্টারটা কোনটা? টেক্সাসে গিয়ে রেজিস্ট্রেশন করেছিলাম। আচ্ছা, ঠিক আছে। ফাইনাল পরীক্ষা একদম। না, ফাইনাল পরীক্ষার ভেন্যুটা এখনো ওরা ইমেল করে পাঠায় নাই। ওটা বলছে পরীক্ষা 4-5 দিন পরে পাঠিয়ে দিবে। কোথায় হবে? বাট আমি আগে একবার পরীক্ষা দিয়েছিলাম, তখন আপনার আমানুল্লাহতে হয়েছিল পরীক্ষা। আমানুল্লাহ কর্মকর্তা। জি, আমাদের একজন কমেন্ট করছেন যে সাউন্ড কোয়ালিটি কি এখনো লো? একটু জোরে বলতে হবে। না ভাইয়া, ঠিক আছে, শোনা যাচ্ছে। আমি হচ্ছে আমি ফ্যান অফ করে দিচ্ছি। কেউ কিছু বলতেছেন? আচ্ছা, এখন ঠিক আছে, ঠিক আছে, আমরা তাহলে আগে আমরা শুরু করি। আমরা কোয়েশ্চেন আনসারের জন্য একটা অপশন রাখবো। আমাদের মেইন যে সেশনটা আমাদের আজকে ছিল আইএলটিএস ওভারভিউ। তো আমরা হচ্ছে আমাদের স্লাইডটা দেখাই। ঠিক আছে, আনমিউট করে দিতে পারেন, এটা ভালো হবে। আচ্ছা, প্রথমত আমরা যেখান থেকে শুরু করব, আপনারা হচ্ছে যেহেতু আপনাদের জন্য ফ্রিতে আমরা কিছু বিষয়ের ব্যবস্থা করেছিলাম, তো সেই বিষয়টা আপনারা অবশ্যই নেবেন। আপনারা অবশ্যই স্পিকিং ক্লাবে জয়েন করবেন। এখন আপনি আইএলটিএস পরীক্ষা দেন না দেন ইট ডাজন্ট ম্যাটার, বাট স্পিকিংটা খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আপনি কিন্তু আহ, সপ্তাহে 3 দিন, শনি সোম এবং বৃহস্পতিবার, রাত 7:30 থেকে 8:30, তার মানে আপনারা যারা চাকরিজীবী আছেন আপনারা 5টা 6টার পর অফিস শেষ করেও আমাদের সাথে জয়েন করতে পারেন। আর যেহেতু অনলাইনে হবে, আপনি যে কোনো জায়গা থেকে জয়েন করতে পারেন, আমাদের গুগল মিটিং সেশন হবে। তাইলে আপনি সপ্তাহে 3 দিন আমাদের থেকে ফ্রি আইএলটিএস স্পিকিংটা পাচ্ছেন। এবং আইএলটিএস স্পিকিংটা মানে কি, মানে শুধু কিন্তু আইএলটিএস এর জন্যই না, স্পিকিংটা ডে টু ডে লাইফেই আপনার কাজে দিবে। দ্বিতীয়ত, আপনি যদি আইএলটিএস পরীক্ষা দেন সেক্ষেত্রে আপনি কম্পিউটার বেসড মক টেস্ট দিতে পারেন আমাদের সাথে। এখন আপনি যদি পেপার বেসড দেন কোনো সমস্যা নেই, কন্টেন্ট তো সেমই থাকবে। সেক্ষেত্রে আপনার যে নলেজটা, আপনি ধরেন আপনার যে নলেজ, ধরেন আপনার যে কোয়ালিটি, সেক্ষেত্রে আপনি আইএলটিএস এ ব্যান্ড 7 বা 8 পাবেন। আপনি পেপার বেসড দেন বা কম্পিউটার বেসড দেন, আপনার নলেজ তো আর চেঞ্জ হচ্ছে না। সো আপনি যদি পেপার বেসড দেন তাও আপনি আমাদের ফ্রি মক টেস্টটা দিতে পারেন। প্রিমিয়াম মক টেস্ট আছে, আপনার যদি আরো বেশি এক্সপার্ট সলিউশন চান, যেমন প্রিমিয়াম মক টেস্টে আমরা আপনাদেরকে পার্সন টু পার্সন হচ্ছে সলিউশন দিব। ফ্রি মক টেস্টে হচ্ছে আপনার একটা ফ্রি, যেহেতু আমরা হচ্ছে একটা লিমিটেড অ্যামাউন্টের সার্ভিস আপনাদের দিতে পারবো। এটা হলো আমাদের ওয়েবসাইটের কথা। ওয়েবসাইটে গেলে অবশ্যই আপনার অ্যাকাউন্ট খুলে জয়েন করবেন। আর আজকে আমরা এখন আমাদের সেশনে আসি। আমি তাহলে শুরু করলাম। আমার সাউন্ড ওকে, আমার স্লাইড কি দেখা যায়? দুটো যদি ওকে থাকে তাহলে আমরা শুরু করব। আর আমি হচ্ছে ফুল স্ক্রিন দিয়ে যদি সেশনটা শুরু করি সেক্ষেত্রে আমি আপনাদের দেখতে পাবো না। তো আপনারা কনসেন্ট্রেশন দিচ্ছেন কি দিচ্ছেন না, ওটা আসলে সম্পূর্ণ আপনাদের উপরে। আর এটা যেহেতু আমাদের ফ্রি সেশন, আপনারা চেষ্টা করবেন যতটুকু আপনাদের যত কনফিউশন থাকে সবগুলো যাতে হচ্ছে কোয়েশ্চেন করে আনসার করতে পারেন। আমরা আপনাদের যে কোনো ধরনের কোয়েরি আনসার করবো। আমরা যদি ইনস্ট্যান্ট আপনার কোয়েরি আনসার করতে না পারি সেক্ষেত্রে আমরা পার্সোনালি আপনাকে রিচ আউট করবো আপনাদের থেকে সময় নিয়ে।
সবকিছু ক্লিয়ার? সাউন্ড ক্লিয়ার? স্লাইড দেখা যায়? আপনারা কেউ ওকে বললে আমি আগাবো। জি ভাই, ক্লিয়ার। ওকে, ঠিক আছে। বিসমিল্লাহ। আচ্ছা, আমাদের হচ্ছে যে আইএলটিএস আমরা যে জানি ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। সো প্রথমত হচ্ছে যে কোনো জিনিস যখন আমরা শুরু করার আগে আমাদের জানতে হবে যে আমরা কেন আইএলটিএস পরীক্ষা দিব বা কেন ওই জিনিসটা শুরু করব। কারণ আমরা যদি জানি না আমাদের গন্তব্যটা কি বা আমাদের ডেস্টিনেশনটা কি, তাহলে কিন্তু আমরা হারিয়ে যাব। অনেক অনেক সময় আপনারা এরকম দেখবেন যে আপনি আজকে সারাটা দিন আপনার চলে গেছে, কিন্তু আপনি সারাদিন তেমন কিছুই করতে পারেন না। কারণ কি? কারণ আপনার কোনো প্ল্যানিং ছিল না। তার মানে আইএলটিএস পরীক্ষাটা আমরা কেন দিব, এইটাই হচ্ছে আমাদের প্রথম টার্গেট থাকতে হবে। মোস্টলি আইএলটিএস পরীক্ষা আমরা দেই যে আমরা যেহেতু এখানে বেশিরভাগই, আমি আশা করি আপনারা স্টুডেন্ট এবং আপনারা যারা আইএলটিএস পরীক্ষা দিবেন বেশিরভাগই আইএলটিএস একাডেমিতে দিবেন। তো আমরা যখন হায়ার স্টাডির জন্য বাইরে পড়তে যাব, অবশ্যই আমাদের, যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা এবং আমরা যেসব দেশে পড়তে যাব ওইসব দেশের ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, তার মানে আমাদের একটা ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম মানে IELTS একটা এক্সাম দিতে হবে, যেটা স্ট্যান্ডার্ডাইজ এক্সাম। এই এক্সামে হচ্ছে আপনি কথা বলতে পারেন কিনা, আপনি লিখতে পারেন কিনা, আপনি আরেকজনের ইংরেজি শুনে বুঝতে পারেন কিনা, আপনি ইংরেজি পড়তে পারেন কিনা, এরকম 4টা মডিউলে 4টা এক্সাম হয়। এবং এই এক্সামের মাধ্যমে আপনার একটা স্ট্যান্ডার্ডাইজ স্কোর থাকে আউট অফ 9। এবং প্রত্যেকটা ব্যান্ডের আলাদা করে নাম আছে, যেমন ধরেন 7 পাইলে এটা ভেরি গুড বলে, 8 পাইলে এরকম হচ্ছে, 9 হচ্ছে পারফেক্ট স্কোর। তো এরকম আপনি যে স্কোরটা করবেন ওই স্কোরের আলোকে হচ্ছে আপনার প্রফিসিয়েন্সি লেভেলটা বোঝা যাবে। এবং প্রত্যেকটা ইউনিভার্সিটিতে একটা হচ্ছে বিয়ার মিনিমাম স্কোর থাকে। যেমন কিছু কিছু ইউনিভার্সিটি, ওয়ার্ল্ডের টপ 10 ইউনিভার্সিটি যারা, তারা 7.5 চায়, কোনো ব্যান্ডে 7 এর নিচে হবে না এরকম চায়, আবার কোথাও কোথাও 6.5। ইন জেনারেল বলা হয় যে 6.5 অ্যাপ পেলে এটা মোটামুটি ডিসেন্ট স্কোর। এখন হায়ার স্টাডি হচ্ছে আমাদের প্রথম পারপাস, আমরা কেন আইএলটিএস পরীক্ষা দিব। এবং যারা আইএলটিএস জেনারেল দেয়, আইএলটিএস জেনারেল যেটা, ওইটা হচ্ছে আপনার এটা দুইটা মডিউল হচ্ছে একদম এক্স্যাক্টলি সেম সেম, বাট আর রিডিং মডিউল আর হচ্ছে রাইটিং মডিউল, এই দুইটা একটু চেঞ্জ আছে একাডেমিকের থেকে। আমরা আজকে একাডেমিকই ফোকাস করব। আইএলটিএস জেনারেল যেটা, ওই জেনারেলটাতে হচ্ছে আপনার চাকরির জন্য মানুষজন দেয়। আরেকটা হচ্ছে আইএলটিএস ইউকেবিএ, আমরা একটা একটা করে আসবো। ইউকেবিএটা হচ্ছে স্পেশালি শুধু ইউকে এর জন্য। তো আমি যদি আমার নিজের পরিচয়টা দিই, আমার নাম হচ্ছে তাহমিদ। আমি এই মুহূর্তে ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স ইন ডেভেলপমেন্ট স্টাডিজে পড়ালেখা করতেছি। আমি প্রিভিয়াসলি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস থেকে এনভায়রনমেন্টাল সায়েন্সে অনার্স এবং মাস্টার্স সম্পূর্ণ করেছি। তো আমি ঢাকা ভার্সিটিতে আমার সেকেন্ড মাস্টার্স করছি। আমি হচ্ছে 2 বছর আগে আইএলটিএস পরীক্ষা দিয়েছিলাম 2023 এর এপ্রিল মাস থেকে। তখন থেকে হচ্ছে আমি আইএলটিএস পরীক্ষা দেওয়ার পর মানুষজনকে বিভিন্ন ওয়েতে হেল্প করার চেষ্টা করছি। তো আমার যে এক্সপিরিয়েন্স, ওই এক্সপিরিয়েন্স থেকে আমি চেষ্টা করবো আপনাদের যতটুকু আমার পক্ষে সম্ভব হয় আপনাদের সহযোগিতা করার। এই সেশনে আমরা কি দেখবো, আমরা হচ্ছে কিভাবে স্ট্রাকচারড ওয়েতে পড়াশোনা করতে পারি, আমরা কম সময়ে কিভাবে প্রিপেয়ার করতে পারি। যেমন আমাদের একজন বললেন যে 26 জুলাই পরীক্ষা দিবেন। তো 26 জুলাই পরীক্ষা দিলে আপনার হাতে সময় হচ্ছে অ্যারাউন্ড 2 মাস। হ্যাঁ, আপনার এখন তো 23 তারিখ আছে, সো এক্স্যাক্টলি 2 মাসের থেকে 2 দিন বেশি আছে। এবং আমরা অল্প সময়ে কিভাবে একটা গোছানো প্রস্তুতি নিতে পারবো এবং আমরা কিভাবে হায়ার ব্যান্ড স্কোর প্র্যাকটিস করতে পারবো। তো এইটা হচ্ছে আমাদের আজকে সেশনের অবজেক্টিভ। এবং আমাদের হাতে টাইম হচ্ছে 10:30 পর্যন্ত। তো আমরা উইথিন 1 আওয়ার 50 মিনিটস কভার করবো পুরো সেশনটা। এবং আজকে আমরা লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং এই 4টা সেশন নিয়ে কথা বলবো। এবং আগামী 4 দিন প্রত্যেকটা সেশন নিয়ে আমরা আলাদা আলাদা করে ডিসকাস করবো। এই যে আমরা বললাম যে আইএলটিএস মানে টাইপস অফ আইএলটিএস এক্সাম, আমাদের হচ্ছে একাডেমিকের 2টা ধরন আছে, পেপার বেসড, কম্পিউটার বেসড। আর আইএলটিএস ইউকেবিএ এটা হচ্ছে শুধুমাত্র ইউকে এর জন্য, যারা হচ্ছে ওইটার একটু প্রাইসটা একটু বেশি। আর আইএলটিএস জেনারেলটা হচ্ছে আমাদের যারা হচ্ছে চাকরির জন্য যাবে। তো আমরা মোস্টলি আশা করি আইএলটিএস একাডেমিকে দিব। তো আপনাদের মধ্যে কেউ কি আছেন যে আইএলটিএস একাডেমিকের বাইরে আইএলটিএস জেনারেল দিবেন বা ইউকেবিএ দিবেন? একটু যদি কথা বলতেন, আমি একটু সেশনে বেক করি। আচ্ছা, তৌসিফ ভাই বলছেন যে আপনি কি দিবেন, আইএলটিএস জেনারেল পরীক্ষা দিবেন, তাই তো? আপনি কি, আচ্ছা ঠিক আছে। তো জেনারেল দিলে হচ্ছে একাডেমিক থেকে একটু চেঞ্জ আছে, বাট মোরাললেস জেনারেলটা একাডেমিকের মতোই। দাঁড়ান, আমি স্ক্রিন শেয়ারটা একবার করে রাখি।
এখন আমরা জানি, আমরা এখানে দেখলাম যে আইএলটিএস একাডেমিক বা আইএলটিএস পরীক্ষার দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে পেপার বেসড, একটা কম্পিউটার বেসড। তো রিসেন্টলি পাকিস্তানে একটা কাজ হয়েছে, পাকিস্তানে গত মার্চ মাস থেকে আইএলটিএস পেপার বেসড এক্সামটা বন্ধ হয়ে গেছে। এখন ধারণা করা হচ্ছে যে ইন ফিউচার হয়তো বাংলাদেশেও পেপার বেসড এক্সামটা বন্ধ হয়ে যেতে পারে, কারণ কিছু কিছু ইস্যু অ্যারাইজ করছে পেপার বেসড এক্সামে, যেমন প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে কিনা, আমি নট শিওর প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে কিনা, বাট শোনা কথা যে আবার পেপার বেসে আরো কিছু ইস্যুস আছে। এটা আমরা একটু এখনই বলবো যে পেপার বেস আর কম্পিউটার বেসড এর মধ্যে ডিফারেন্স কোন জায়গায়, এবং আমরা কোনটা প্রিফার করব। এখন আমরা যারা হচ্ছে সবসময় কাগজে কলমে লিখে অভ্যাস, আমরা পেপার বেসড প্রিফার করি, বাট কম্পিউটার বেসড এর আলাদা আলাদা কিছু ফেসিলিটিস আছে, আমরা ওটা একটু দেখার চেষ্টা করি। যে আপনি যদি পেপার বেসড এক্সাম না দিয়ে আপনি যদি কম্পিউটার বেসড এক্সাম দেন, সেক্ষেত্রে আপনি রেজাল্টটা পেয়ে যাবেন 2 থেকে 3 দিনের মধ্যে ধরেন। আর পেপার বেসে আপনি 14 দিন পাবেন। ধরেন হচ্ছে আপনি আজকে মে মাসের 23 তারিখ, তো আগামী জানুয়ারি একটা সেশন আছে যেটা হয়তো ডেডলাইন হবে আপনার জুন মাসে, ধরেন অ্যারাউন্ড জুন মাসের 30 তারিখ হচ্ছে আগামী বছরের জানুয়ারি মাসের যে সেশনটা শুরু হবে অনার্স বা মাস্টার্স এর, ওইটা জুন মাসের 30 তারিখ হচ্ছে ডেডলাইন। আমরা জানি যে কোনো একটা ইউনিভার্সিটি যখন অ্যাপ্লাই করতে হয়, আপনার যদি কেউ কথা বলে না থাকেন তাহলে কাইন্ডলি একটু মাইক্রোফোনটা মিউট করলে ভালো হয়। আমরা যখন কোনো একটা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করি সেক্ষেত্রে কিন্তু আমাদের ধরেন আমরা মাস্টার্স এর জন্য অ্যাপ্লাই করলাম, সেক্ষেত্রে আমাদের অনার্স এর সার্টিফিকেট, অনার্স এর মার্কশিট, স্টেটমেন্ট অফ পারপাস, লেটার অফ রিকমেন্ডেশন, আমাদের সিভি, এই সবগুলো রেডি করতে হয়। তো সবগুলো রেডি করা কিন্তু একটু ভালোই ঝাঁকি ঝামেলার কাজ। তো আপনি চিন্তা করলেন যে ধরেন জুন মাসের 30 তারিখ আপনার ডেডলাইন, সেই ক্ষেত্রে আপনাকে আইএলটিএস পরীক্ষা কমপক্ষে দিতে হবে কত, জুন মাসের 10-12 তারিখের ভিতরে দিতে হবে যদি আপনি পেপার বেসড পরীক্ষা দেন। কারণ আপনি জুন মাসের 10-12 তারিখ যদি পরীক্ষা দেন, তাহলে জুন মাসের 26 তারিখ আপনি কি পাবেন, রেজাল্ট পাবেন। জুন মাসের 26 তারিখ রেজাল্ট পাওয়ার পর ওই বিষয়টা তখন কিন্তু অ্যাপ্লাই করা একটু কঠিন হয়ে যায়, মানে তখন কিন্তু অ্যাপ্লাই করাটা একটু চ্যালেঞ্জিং হতে পারে। কিন্তু আপনি ধরেন জুন মাসের 10 তারিখ কম্পিউটার বেসড পরীক্ষা দিলেন, আপনি জুন মাসের 12 তারিখ বা 13 তারিখ রেজাল্টটা পেয়ে গেলেন, তখন কিন্তু আপনার জন্য একটা সুবিধা হইল। 2 নম্বরটা হইলো যে এখানে একটা ইস্যু আরো বেশি অ্যারাইজ করছে, সেটা কি আপনারা সবাই জানেন আশা করি, যে এখন কিন্তু আইএলটিএস পরীক্ষায় পেন্সিল ইউজ করার কোনো পারমিশন নাই, এখন শুধুমাত্র পেন ইউজ করার সুযোগ আছে। তো যখন আপনি পেন ইউজ করবেন, তখন আপনি যখন আইএলটিএস রাইটিং শুরু করবেন, আইএলটিএস রাইটিং যখন শুরু করবেন, তখন আপনি যখন লিখতে বসবেন, সাপোজ আপনি একটা সেন্টেন্স বা একটা ওয়ার্ড ভুল লিখলেন, এখন আপনি ওইটা কেটে আরেকবার লিখলেন, তাহলে কিন্তু একটা ইস্যু অ্যারাইজ করলো যে আপনার দেখতে একটু সৌন্দর্যের একটা, অনেকে আছে না যে আমার একটু টিচারদের উপরও একটা কথা আছে, আগে দর্শনদারি করে বলতে চাই, মানে আপনার খাতার প্রেজেন্টেশন দেখার উপরেও কিন্তু টিচারের একটা মেন্টালিটি কি আছে, মানে একটা মার্কিং হইতে পারে। যদিও মার্কিং এর 4টা ধরন আছে, ওই ধরনের মধ্যে কিন্তু ওই আপনার হাতের হ্যান্ডরাইটিংটা ইস্যু না। স্টিল আপনি যদি পেপার কম্পিউটার বেস পরীক্ষা দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো একটা ওয়ার্ড যদি ভুল হয়, আপনি জাস্ট ব্যাক স্পেস মেরে এটা ঠিক করে দিতে পারেন। আবার এখানে আরেকটা 5 নম্বর অপশন দেখেন যে আপনার হ্যান্ডরাইটিংও কোনো ইস্যু না, কারণ আপনি কম্পিউটার বেসডে, আমার হ্যান্ডরাইটিং যেমন ধরেন আমার হ্যান্ডরাইটিংটা খুবই বাজে, সো আমি যদি কম্পিউটার বেসডে দেই এবং আরেকজনের হ্যান্ডরাইটিং খুবই ভালো, সেও যদি কম্পিউটার বেসডে, দুজনের হচ্ছে সমানভাবে মূল্যায়ন হবে, সমানভাবে ক্লিয়ার দেখা যাবে। আর আমরা যেটা বললাম যে নো মোর মেসি রাইটিং হবে না, কোনো কাটাকাটি করে হবে না কম্পিউটার বেসডে, এবং আপনি ইজিলি এডিট করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, আমরা জানি যে আইএলটিএস টাস্ক 1 এ আইএলটিএস টাস্ক 1 এ কিন্তু 150টা ওয়ার্ড ন্যূনতম লিখতে হয়, এবং টাস্ক 2 তে 250 ওয়ার্ড ন্যূনতম লিখতে হয়। এখন আপনি যখন পেপার বেস টেস্ট দিবেন, আপনি যদি 250 ওয়ার্ড লিখছেন কিনা ওইটা কিন্তু ম্যানুয়ালি কাউন্ট করতে হয়, যে 1 2 3 4 5 6 করে, কারণ 250 ওয়ার্ডের নিচে লিখলে কিন্তু আপনার মার্ক কাটা যাবে। কিন্তু আপনি যদি কম্পিউটার পরীক্ষা দেন, আপনার কিন্তু ওই যেখানে পরীক্ষা দিবেন ওখানে নিচেই আপনি কয়টা ওয়ার্ড লিখছেন ওটা কাউন্ট থাকবে, তাহলে কিন্তু আপনার টাইম সেভ হয়ে যাচ্ছে। কারণ আপনি ধরেন 260-70 ওয়ার্ড লিখলেন, আপনার মোটামুটি রাইটিংটা ওকে হয়ে গেল। যদিও আমরা রেকমেন্ড করি যে টাস্ক 1 এ 150 ওয়ার্ডের জায়গায় আপনি 185-190 ওয়ার্ড লিখেন, টাস্ক 2 তে 250 ওয়ার্ডের জায়গায় 350 ওয়ার্ড লিখেন। আমরা আইএলটিএস রাইটিং এর যে ক্লাসটা নিব, ওইখানে আমরা ডিসকাস করব যে আমরা কিভাবে
কি করতে পারি, কিভাবে আমরা রাইটিংটা আরো ভালো করতে পারি। এবং আমাদের আপনারা যদি আমাদের ফেসবুক বা ইউটিউব চ্যানেল দেখেন জ্ঞান ঘরের, আমাদের কিন্তু আইএলটিএস রাইটিং টাস্কে 7+ পাওয়ার যে একটা গাইডলাইন দেওয়া আছে, 5-6 মিনিটের একটা ভিডিও আছে, ওটা আপনারা দেখতে পারেন। এবং আরেকটা বিষয় হচ্ছে, আপনারা সবাই ফেস করছেন এই বিষয়টা, আই হোপ, যে আপনারা যখন রিডিং প্যাসেজ সলভ করেন কেমব্রিজের বইয়ে, ধরেন কেমব্রিজের বইয়ে 2 পেজে আপনার হচ্ছে 2 পেজ মিলে আপনার একটা প্যাসেজ। তো আপনি যখনই কোয়েশ্চনে গেলেন, ধরেন প্যাসেজ পড়ে কোয়েশ্চনে গেলেন, কোয়েশ্চন পড়ে প্যাসেজে আসেন, আপনাকে বারবার ব্যাক এন্ড ফোর্থ করতে হচ্ছে। এই ব্যাক এন্ড ফোর্থ করতে কিন্তু অনেকটা কনসেন্ট্রেশন নষ্ট হয়। যেমন ধরেন আমি রিসেন্টলি একটা স্টুডেন্টকে ফেস করলাম, যে আমার একটা স্টুডেন্ট আছে, তো তার একটা সমস্যা হচ্ছে যে সে যখন আগের পৃষ্ঠাতে এই পেসিসটা দেখলো, পৃষ্ঠা উল্টানোর পরে কোয়েশ্চনের সাথে মিলাইতে গিয়ে সে ভুলে যায় যে কোন পেসিসটা ছিল। এখন এই যে সমস্যাটা, এই সমস্যাটা কিন্তু আপনি কম্পিউটার বেসডে পাবেন না, কারণ কম্পিউটার বেসডে স্ক্রিনে 2টা সাইড থাকবে। একটা সাইডে হচ্ছে আপনি স্ক্রল করতে পারবেন, যেখানে পুরোটা পেসিস থাকবে, আরেকটা সাইডে আপনি কোয়েশ্চন স্ক্রল করতে পারবেন। মানে আপনি একই সাথে এক সাইডে কোয়েশ্চন, এক সাইডে আর হচ্ছে সরি এক সাইডে হচ্ছে পেসেজ, আর একটা সাইডে আপনার কোয়েশ্চন থাকবে। তো এইটা যদি থাকে তাহলে কিন্তু আপনাকে বারবার ব্যাক এন্ড ফোর্থ করা লাগতেছে না, যে আগের পৃষ্ঠাতে কোয়েশ্চন আছে, আহ, আগের পৃষ্ঠাতে পেসেজ, পরের পৃষ্ঠাতে কোয়েশ্চন, আপনাকে 40টা কোয়েশ্চন আপনাকে সলভ করতে হচ্ছে। তো দেখা যায় প্রথম পেজে যদি আপনার পেসেজ থাকে, তাহলে আপনার ওই প্রথম সেকশনে 13টা কোয়েশ্চন, তার মানে 13 বার হচ্ছে আপনাকে আগের পেসেজটা দেখতে হচ্ছে। এই যে আপনি আগে পিছিয়ে করতেছেন, এতে কিন্তু আপনার সময় খরচ হচ্ছে। কারণ আমরা জানি যে আইএলটিএস এর রিডিং এর জন্য 3টা পেসেজ থাকবে, এবং তিনটা পেসেজে প্রথম পেসেজে যত কম সময় পারা যায় নেওয়ার জন্য, কারণ ডিফিকাল্টি লেভেলটা হচ্ছে 1 থেকে পেসেজ 1 থেকে পেসেজ 2 এর ডিফিকাল্টি একটু বেশি, পেসেজ 2 থেকে পেসেজ 3 এর ডিফিকাল্টি আরেকটু বেশি। এবং আমরা অনেক ক্ষেত্রে কি করি, আমরা পেসেজ 1 এই 20 মিনিটের বেশি সময় নিয়ে নিই, যদি বলা আছে যে 3টা 20 মিনিট, কিন্তু যেহেতু পেসেজ 3টার ডিফিকাল্টি লেভেল একটু বেশি, সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো যে পেসেজ 3 এর জন্য 25 মিনিট সময় রাখার। কিন্তু আপনি যদি প্রত্যেকটা কোয়েশ্চনে আগের পেজে যাওয়া আসা করেন, তখন কিন্তু আপনার জন্য একটা ইস্যু হতে পারে। সেক্ষেত্রে আমরা প্রিফার করি যে কম্পিউটার বেস হওয়ার জন্য। এবং যেহেতু আমরা বললাম যে পাকিস্তানে এখন আর পেপার বেস আইএলটিএস হচ্ছে না মার্চ মাস থেকে, হয়তো অদূর ভবিষ্যতে বাংলাদেশেও পেপার বেস আইএলটিএস কখনো নাও হইতে পারে। আর রিসেন্টলি যেহেতু কলমটা চলে আসছে, অনেকের একটা মানে একটা ভয়ও কাজ করতেছে, কলম যদি লিখে কাটাকাটি হয়, সেক্ষেত্রে আমাদের অনেকের এরকম একটা টেন্ডেন্সি আছে যে ধরেন আমরা স্পিকিং লিসেনিং পরীক্ষা দিলাম, 2টা কোয়েশ্চেন বাদ পড়ে গেছে, তো 3 নাম্বার কোয়েশ্চেন আমরা যখন চলে যাবো, তখন আমরা একটু মন খারাপ হয়ে যাই, আগের 2টা কোয়েশ্চেন আমাদের বাদ পড়ে গেল, এখন কি করবো না করবো। তো এই যে যখন একটা এক্সাম খারাপ হয়ে যাচ্ছে, তখন পরবর্তী সেকশনে আমাদের একটা প্রবলেম হয়ে যায়। যেমন আপনি যখন 3টা পেসেজ 1 ঘন্টায় কমপ্লিট করতে পারবেন না, তখন কিন্তু আপনি যখন রাইটিং লিখতে যাবেন, তখন আপনি আগেরটা নিয়ে পড়ে থাকবেন, যে আমি তো আগেরটা সে ভালো করতে পারি নাই, এখন ওইটা দেখবেন যে আপনার একটু রাইটিং টাস্কেও আপনার সমস্যা। সো ইন সামারি আমরা বললাম যে কম্পিউটার বেসড পরীক্ষা যদি আপনি দেন, সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে, যেহেতু আমরা বললাম অল্প সময় আপনি রেজাল্ট পাচ্ছেন, রাইটিং এর একটা বিষয় ইস্যু আছে, রিডিং এর স্পেসিফিক রিজন আছে। সো আপনি আইএলটিএস পরীক্ষা এখন হচ্ছে রেজিস্ট্রেশন করবেন কিভাবে? সো 2টা জায়গা থেকে আইএলটিএস পরীক্ষা রেজিস্ট্রেশন করতে পারবেন, ব্রিটিশ কাউন্সিল বা আইডিপি, বা বিভিন্ন কোচিং সেন্টারে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। আর আপনি ঘরে বসে রেজিস্ট্রেশন করতে পারবেন ব্রিটিশ কাউন্সিল বা আইডিপি তে। এখানে খুব ভালো ভালো জিনিস হচ্ছে, আপনি যদি ব্রিটিশ কাউন্সিলে রেজিস্ট্রেশন করেন, এখন যেটা শুনছি যে আপনি চাইলে 24,950 টাকা, তো আপনি চাইলে 3 বারে দিতে পারবেন টাকাটা, ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি 3 বারে টাকাটা দিতে পারবেন, তখন 8,500 8,400 সামথিং বা 8,300 সামথিং টাকা পড়বে। তো আপনি 3 মাস ব্যাপী এটা করে দিতে পারবেন। এটা একটা ভালো জিনিস, কারণ একসাথে 24,950 টাকা দেওয়াটা অনেক ক্ষেত্রে চ্যালেঞ্জিং হতে পারে। যেমন আমরা যারা এখন ধরেন পড়ালেখা করতেছি, সেক্ষেত্রে কিন্তু আমাদের জন্য, বা আমরা যখন চাকরি বাকরি করতেছি, সেক্ষেত্রে 1 মাসে 24,950 টাকা দেওয়াটা একটু চ্যালেঞ্জিং আমাদের জন্য। আবার ব্রিটিশ কাউন্সিল বা আইডিপি থেকে আপনি যদি রেজিস্ট্রেশন করেন, আমি ব্রিটিশ কাউন্সিল থেকে দিয়েছিলাম। সো ব্রিটিশ কাউন্সিলে আমি যখন রেজিস্ট্রেশন করেছিলাম, আমাকে বেশ কয়েকটা মক টেস্ট, আবার বেশ কিছু রিসোর্স ব্রিটিশ কাউন্সিলের যারা এক্সাম নিচ্ছে তাদের একটা রিসোর্স, ওই রিসোর্স গুলো আমাকে অ্যাক্সেস করার সুযোগ দিয়ে, একটা প্রিমিয়াম ভার্সনের মতো। তো ওই বিষয়গুলো আপনি অ্যাক্সেস গুলো পাবেন, তখন এই কন্টেন্ট গুলো আপনি ইউজ করতে পারেন। এরপরে হচ্ছে যে আমরা হচ্ছে আমাদের কিছু কি ছিল, আমাদের কাছে কিছু রিসোর্স আছে, ওগুলো আমরা আপনাদের শেয়ার করে দিব, যেহেতু আপনাদের সবার ইমেল আমাদের কাছে আছে। তো আমাদের সেশন গুলো শেষ হওয়ার পরে আমরা
আমাদের রেকর্ডিং সবগুলো ওয়েবসাইটে থাকবে এবং আমাদের কিছু রিসোর্স আছে কিভাবে কোন মডিউল কিভাবে কি করব না করব, তো ওই বিষয়গুলো আমরা শেয়ার করে দিব আপনাদের সাথে। এখন আসি হচ্ছে আমাদের 4টা মডিউল। তো সোফার আমরা যে কথাগুলো বললাম এটা নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আপনারা আস্ক করতে পারেন, আমার কমেন্ট বক্সে লিখতে পারেন। আমরা হচ্ছে সেশনের শেষে আমরা কথা বলবো। আর এখন যদি কোয়েশ্চেন করতে না চান নোট ডাউন করে রাখতে পারেন কোয়েশ্চেন, সেই ক্ষেত্রে আমরা একদম লাস্টে এই আনসার গুলা, আপনাদের কোয়েশ্চেনের আনসার গুলো আমরা অ্যাড্রেস করার চেষ্টা করবো। সোফার আমাকে শোনা যাচ্ছে? আমাকে কি দেখা যাচ্ছে? স্ক্রিন কি দেখা যাচ্ছে? তিনটা যে বিষয়, আমার সাউন্ড কি ক্লিয়ার, আমাকে কি দেখা যাচ্ছে, আর আমার স্ক্রিন কি শেয়ার হচ্ছে কিনা, তিনটা ওকে? কেউ যদি ওকে বলেন আমরা সামনে আগাবো। ঠিক আছে। তো আমরা বললাম যে আইএলটিএস একাডেমিকের 4টা মডিউল, জেনারেল ও সেম, যে লিসেনিং প্রথমে হবে। প্রথমে আপনি যখন পরীক্ষার হলে যাবেন 30 মিনিটস একটা লিসেনিং টেস্ট হবে, তারপরে হচ্ছে রিডিং টেস্ট হবে 60 মিনিটসের, তারপরে রাইটিং টেস্ট হবে 60 মিনিটসের। এবং এই দুইটা মডিউলের মধ্যে লিসেনিং থেকে রিডিং এর মধ্যে 5 মিনিটের মতো ব্রেক থাকতে পারে, রিডিং থেকে রাইটিং এর মধ্যে এই কিছু অল্প সময় ব্রেক থাকতে পারে। তো 30 মিনিট, 60 মিনিট, 60 মিনিট, মানে 2 ঘন্টা 30 মিনিট। তো এটা 2 ঘন্টা 45 মিনিটের মতো এক্সাম। সো লিসেনিং, রিডিং, রাইটিং এই তিনটা একই সাথে হবে। স্পিকিংটা যদি আপনি পেপার বেস পরীক্ষা দেন তাহলে মোস্টলি 2-3 দিন আগে বা 3 দিন পরে বা আশেপাশে 1-2 দিন আগে পরে হয়। আর কম্পিউটার বেস পরীক্ষা দিলে ওই দিনই হয়ে যায়। যেমন আমি যখন পরীক্ষা দিই 9 এপ্রিল 2023-এ, তখন আমি সকাল 9টার সময় আমার লিসেনিং, রিডিং, রাইটিং শেষ হয় 12টা 12টার দিকে। আর স্পিকিংটা ছিল দুপুর 2টার দিকে। আর কম্পিউটার বেস পরীক্ষা দিলে মোস্টলি জুম সেশনেই আপনার স্পিকিংটা হয়। আর পেপার বেস দিলে হচ্ছে আমার খুব সম্ভবত ফেস টু ফেস হয়। আমি যেহেতু পেপার বেস দিই নাই, পেপার বেস ফেস টু ফেসই হয়। প্রথম এখন আসি আমরা হচ্ছে লিসেনিং এ 30 মিনিট সময় সবার প্রথমে শুরু হবে। 4টা সেকশন হবে, 40টা কোয়েশ্চেন, প্রতিটা সেকশনে 10টা করে কোয়েশ্চেন। রেকর্ডিং প্লে হবে একবারই এবং 11টা কোয়েশ্চেন টাইপ থাকে। তো আপনাকে পেপার বেস পরীক্ষা দিলে আপনাকে একটা আনসার শিট দিয়ে দিবে, একটা কোয়েশ্চেন পেপার দিয়ে দিবে, আর একটা হেডফোন দিয়ে দিবে। এই হেডফোনটা দিয়ে আপনি শুনবেন। কম্পিউটার বেস হইলেও আপনাকে হেডফোন দিয়ে দিবে। আর উম, প্রথম প্রত্যেকটা সেকশনের আগে আপনাকে 30 সেকেন্ড সময় দিবে কোয়েশ্চেন গুলো দেখার জন্য। কোয়েশ্চেন দেখবেন আপনি, কোয়েশ্চেন দেখার পরে যখন লিসেনিং শুনবেন, অডিওটা শুনবেন, অডিও শুনে শুনে আপনি যদি পেপার বেসড হয় সেক্ষেত্রে আপনাকে ওই সবগুলো অডিও শেষ হওয়ার পরে 10 মিনিট সময় দিবে, যে আপনি কোয়েশ্চনে যদি আনসার গুলো লিখে রাখেন ওইটা আপনাকে ফাইনাল খাতায় তোলার জন্য। আর কম্পিউটার বেস দিয়ে আপনাকে সাথে সাথে আনসার গুলো লিখে ফেলতে হবে। এবং প্রত্যেকটা সেকশন শেষে আপনাকে 1 মিনিট 30 সেকেন্ড করে সময় দিবে দেখার জন্য, এবং পুরোপুরি এক্সাম শেষ হওয়ার পর আপনাকে 2 মিনিট সময় দিয়ে পুরো এক্সামটা চেক করার জন্য। রিডিং এর ক্ষেত্রে হচ্ছে 3টা পেসেজ 60 মিনিট। প্রথম পেসেজে 13টা কোয়েশ্চেন, সেকেন্ড পেসেজে 13টা কোয়েশ্চেন, ফাইনাল পেসেজে 14টা কোয়েশ্চেন। তো এখানে যেহেতু আমরা দেখতেছি যে 60 মিনিট, তার মানে আমরা প্রথম সেকশনের জন্য 20 মিনিট, সেকেন্ড সেকশনের জন্য 20 মিনিট, থার্ড সেকশনের জন্য 20 মিনিট এভাবে রাখতে পারি। যদিও আমরা বলতেছি যে ডিফিকাল্টি লেভেল প্রথম থেকে দ্বিতীয়তে কঠিন হবে, তৃতীয় থেকে তৃতীয়তে কঠিন হবে। সেক্ষেত্রে আমরা চেষ্টা করব, যেহেতু প্রথম সেকশনটা একটু ইজিয়ার, আমরা চেষ্টা করবো প্রথম সেকশনে আমাদের 15-16 মিনিটের মধ্যে শেষ করতে। সেকেন্ড সেকশন ধরেন 20 মিনিটের মধ্যে আমরা শেষ করলাম, এবং ফাইনাল সেকশন আমরা 25 মিনিট সময় রাখলাম। এবং অবশ্যই ফাইনাল 2-4-5 মিনিট আপনার হাতে রাখতে হবে, যাতে কোনো এক্সামে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি হয়তো 38টা আনসার করলেন, 2টা কোয়েশ্চেন আপনি মার্ক করে রাখলেন যেগুলো আপনি এই মুহূর্তে পারতেছেন না। তো ফাইনাল সবগুলো কোয়েশ্চেন শেষ হওয়ার পরে যদি আপনি সময় করতে পারেন তখন আমরা আবার এই কোয়েশ্চেন গুলোতে ব্যাক করলাম। এটাতে 14টা কোয়েশ্চেন টাইপ আছে। আমরা হচ্ছে যখন প্রত্যেকটা মডিউল নিয়ে আজকে কথা বলবো এবং প্রত্যেকটা মডিউল নিয়ে যখন আমরা আলাদা আলাদা করে সেশন দিব সেক্ষেত্রে আমরা কোয়েশ্চেন টাইপ গুলো অ্যাড্রেস করবো। সো প্রথম 30 মিনিট গেল লিসেনিং এ, পরের 60 মিনিট রিডিং এ, এবং ফাইনাল 60 মিনিট রাইটিং এ। এই তিনটা এক্সাম একসাথেই হচ্ছে। রাইটিং এর ক্ষেত্রে 2টা টাস্ক। প্রথম টাস্ক হচ্ছে একটা আপনাকে ভিজুয়ালাইজ ডেটা দিবে,
বার গ্রাফ হইতে পারে, পাই চার্ট হইতে পারে, কোন একটা সাইকেল হইতে পারে, কোন একটা ম্যাপ হইতে পারে। এই ম্যাপটা দিয়ে বলবে যে আহ, অনেক সময় দুইটা ম্যাপও দেয়, দুইটা বার গ্রাফ, দুইটা ডায়াগ্রামও দিতে পারে। দিয়ে বলতে পারে যে সিগনিফিকেন্ট এখানে কি বিষয় আছে ওইটা ডেসক্রাইব করতে, এবং কম্পারিজন করার জন্য, যে কোথায় কোথায় কম্পারিজনের সুযোগ আছে বা কম্পেয়ার করার সুযোগ আছে, এগুলো আপনাকে লিখতে বলবে। এবং এখানে চারটা বিষয়ে মার্কিং হয়। প্রথমত হচ্ছে আপনার টাস্ক কমপ্লিশন, যে আপনাকে যে টাস্ক দেওয়া হয়েছে এই টাস্কটা কি আপনি কমপ্লিট করেছেন কিনা। পরেরটা হচ্ছে কোহেরেন্স এন্ড কোহেশন, যে আপনার একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্স ইন্টার কানেক্টেড কিনা, এবং আপনি ফ্লোতে আছেন কিনা। যেমন ধরেন আপনি প্রথমে একটা সেন্টেন্স লিখছেন, পরের সেন্টেন্সটা এমন ভাবে লিখছেন আগের সেন্টেন্সের সাথে যাচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু ওই বিষয়টা একটা মার্কিং। আমরা এটা বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো। তারপরে হচ্ছে আপনার লেক্সিক্যাল রিসোর্সেস। লেক্সিক্যাল রিসোর্স মানে হচ্ছে আপনার ভোকাবুলারি রেঞ্জ কতটুকু, আপনি কি একই ওয়ার্ড বারবার ইউজ করতেছেন কিনা। আপনি রিপিটেড ওয়ার্ড ইউজ করলে মার্কিং আপনি লো ব্যান্ড স্কোর পাবেন। আর ফাইনালি হচ্ছে আপনার গ্রামাটিক্যাল একুরেসি, আপনার গ্রামাটিক্যাল এরর হচ্ছে কিনা, বা আপনি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আপনি টেন্স, এই বিষয়গুলো সঠিকভাবে লিখতেছেন কিনা। এটা হচ্ছে টাস্ক 1 টাস্ক 2 এর জন্য দুটো মার্কিং ক্রাইটেরিয়া সেম। আপনার হচ্ছে সবগুলোতে 25% করে মার্ক আর কি। সো যদি আপনাকে আউট অফ 9 প্রত্যেকটাতে আলাদা আলাদা করে দিবে, যেমন টাস্ক কমপ্লিশনে ধরেন আপনি এই হ্যালো, আসসালামু আলাইকুম। আমাদের ইনস্ট্রাক্টরের মেবি নেটওয়ার্কে একটু ইস্যু হচ্ছে। সো ওই কারণে আমরা জিনিসটা সলভ করে 2-1 মিনিটের মধ্যে ওনাকে জয়েন করাচ্ছি ইনশাল্লাহ। আপনারা কাইন্ডলি ওয়েট করবেন। আচ্ছা, আমার একটা নেটওয়ার্ক ইস্যুর কারণে আমাকে কি শোনা যাচ্ছে এখন? হ্যালো? আচ্ছা, আমাকে কোন জায়গাতে মিস করে গেছেন আপনারা, মানে আমি কোন জায়গা পর্যন্ত ছিলাম একটু বলেন। আমি কিন্তু বুঝতে পারতেছি না যে আমি ফুল স্ক্রিন যখন করতেছি আমি কিন্তু বুঝতে পারতেছি না যে এই সেশনে আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। কোন জায়গাতে মিস করে গেছি আপনারা কেউ বলেন, তাহলে আমি ওই জায়গাতে শুরু করবো। আমরা কোথায় ছিলাম, মানে আপনারা লাস্ট আমি যেখান থেকে আউট হয়ে গেছিলাম কোয়েশ্চেন টাইপ। ওকে, কোয়েশ্চেন টাইপ কি আমরা কি লিসেনিং নিয়ে কথা বলছিলাম? লিসেনিং, রিডিং, তারপর আমরা রাইটিং এ আসছিলাম। তো আমরা কোন জায়গাতে মিস করে গেছি? লিসেনিংটা কি শুনছেন আপনারা? রিডিংটা কি শুনছেন? হ্যাঁ, রাইটিং এ রাইটিং। আচ্ছা, তাহলে রাইটিংটা আবার শুরু করতেছি। ওকে, আসলে ওই যে হঠাৎ করে ওয়াইফাইটা চলে গেছে, আমি হচ্ছে মোবাইল ডাটা থেকে হটস্পট দিয়ে জয়েন করছি, সমস্যা নেই।
স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যায় ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। আমরা আবার রাইটিং এ আসি যে এসএতে আমরা টাইপ 2 নিয়ে কথা বলতেছিলাম। সো টাইপ 2 তে হচ্ছে আমরা রাইটিং এর ক্ষেত্রে টাইপ টাস্ক 1 সরি আমি টাইপ 2 বলছি, টাস্ক 1 টাস্ক 2 দুটোতে হচ্ছে মার্কিংটা আমরা আরেকবার বলি। টাস্ক কমপ্লিশন 25% মার্ক, কোহেরেন্স এন্ড কোহেশন 25% মার্ক, লেক্সিক্যাল রিসোর্স 25% এবং গ্রামাটিক্যাল অ্যাকুরেসি 25%। তো এই সবগুলাতে হচ্ছে আপনি যে স্কোর পাবেন ওটা এভারেজ করে আপনাদেরকে মার্ক দেওয়া হবে। এবং টাইপ এসএতে টাস্ক 2 এসএতে হচ্ছে আপনার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, আপনার ওপিনিয়ন, তারপর হচ্ছে পজিটিভ ও নেগেটিভ এই সাউন্ড অফ হয়ে গেছে। হ্যালো, মিউট হয়ে গেছে। আচ্ছা, কেউ একজন আমাকে মিউট করে দিয়েছে মনে বলে, যাই হোক। এখন শোনা যাচ্ছে? জি জি। আচ্ছা, আমাদের হচ্ছে যেটা বলতেছিলাম যে টাস্ক 1 এর যে এটা হচ্ছে একটা ফর্মুলা আছে। টাস্ক 1টা হচ্ছে যদি x হয়, টাস্ক 2টা যদি y হয়, তাহলে মার্কিংটা হবে x প্লাস 2y ডিভাইডেড বাই 3। মানে আপনি টাস্ক 1 এ যদি 8 পান, টাস্ক 2 তেও আপনি হচ্ছে 7 পাইলেন, তাহলে টাস্ক 1 এর 8 প্লাস 2 ইনটু 7 ডিভাইডেড বাই 3, মানে টাস্ক 1 এর মার্ক টাস্ক 2 এর মার্কটা ডাবল কাউন্ট হবে। এজন্যই হচ্ছে আপনাকে টাস্ক 2 তে বলছে 40 মিনিট সময় দেওয়ার জন্য, কারণ টাস্ক 1 এর থেকে টাস্ক 2 এর মার্কটা ডাবল কাউন্ট হওয়ার কারণে আপনাকে টাস্ক 2 তে একটু বেশি সময় দিতে বলছে। কারণ 150 ওয়ার্ড লিখতে যদি 20 মিনিট সময় লাগে, এজন্য আপনাকে 250 ওয়ার্ড 40 মিনিটে লিখতে বলছে। এখন এটা কিন্তু রেকমেন্ডেড, এর মানে এই না যে আপনি 20 মিনিটের মধ্যে 20 মিনিটই লিখতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আপনি চাইলে টাস্ক 1 30 মিনিট লিখতে পারেন, টাস্ক 2 30 মিনিট লিখতে পারেন, সম্পূর্ণ আপনার ইচ্ছা। আপনি টাস্ক 1 40 মিনিট লিখতে পারেন, টাস্ক 2 20 মিনিট লিখতে পারেন, এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। তবে যেহেতু টাস্ক 1 এর মার্ক থেকে টাস্ক 2 এর মার্কটা অনেক বেশি, সেক্ষেত্রে মানে ডাবল, সেক্ষেত্রে টাস্ক 2 তে লিখবেন আর টাস্ক 1 এ 20 মিনিট লিখবেন। তো 60 মিনিটস এর মধ্যে দুইটা টাস্ক লিখতে হবে। আমরা রেকমেন্ড করি যে টাস্ক 1 এ 150টা ওয়ার্ডের জায়গায় আপনি 180 ওয়ার্ড লিখেন, আর টাস্ক 2 তে আপনি 250 ওয়ার্ডের জায়গায় 350 ওয়ার্ড লিখেন। আপনি চাইলে আরো বেশি লিখতে পারেন, মানে যত বেশি লিখবেন আপনার এরর হওয়ার পসিবিলিটি তত বেশি। কারণ আপনি স্পেলিং মিস্টেক করলে এখানে একটা মার্কিং কাটা যাচ্ছে, আপনি গ্রামাটিক্যাল এরর করলে আপনার মার্কিং কাটা যাচ্ছে। এবং আমরা এই পুরো এক্সামটা একই সাথে দিব, লিসেনিং, রিডিং, রাইটিং। একদম নিচে একটা জিনিস লেখা হয়েছে যে মাস্ট রাইট ইন পেন ফর অল সেকশন। আগে পেন্সিল দিয়ে লেখার সুযোগ ছিল, বাট এক জানুয়ারি 2025 থেকে পেন্সিলটা উঠে গেছে, অনলি পেন। আপনি যদি ব্রিটিশ কাউন্সিলের পরীক্ষা দেন, সেক্ষেত্রে আপনাকে ম্যাটাডোরের আইটেন কলম দিবে, আর যদি আপনি আইডিবি তে পরীক্ষা দেন আপনাকে পেন্টোনিক কলম দিবে। আমি কলমের নামটা বলে দিলাম আপনাদের, এবং আপনাদের কোথাও কিছু নিয়ে যাওয়া লাগবে না, আপনাদেরই কলম দেওয়া হবে। আগে হচ্ছে পেন্সিল দিত, দুইটা পেন্সিল ইরেজার দিত, এখন পেন্সিল তো যেহেতু পরীক্ষা দেওয়া লাগতেছে না, সো পেন্সিল নেওয়া লাগবে না। তাও আপনারা হচ্ছে কলম নিয়ে যাবেন যদি আপনারা কি পরীক্ষা দেন, ওই পেপার বেসড। আর কম্পিউটার বেসড পরীক্ষা দিলে তো আপনাকে কিছু নিয়ে যাওয়া লাগতেছে না, শুধু পাসপোর্ট ছাড়া। তো আপনাকে কিন্তু অবশ্যই পাসপোর্ট নিয়ে যেতে হবে পরীক্ষা হলে, ডেলি পাসপোর্ট, মানে যে পাসপোর্টের মেয়াদ আছে। এই তিনটা মডিউল একসাথে আপনার 2 ঘন্টা 45 মিনিটের মধ্যে শেষ হবে। এরপরে হচ্ছে স্পিকিংটা। আপনি যদি পেপার বেসড পরীক্ষা দেন, স্পিকিংটা আপনার হয়তো আগের দিন পরের দিন 2-3 দিন প্লাস মাইনাস হতে পারে, মানে পরীক্ষার আগে স্পিকিংটা হবে, তার 3 দিন পরে হয়তো আপনার পরীক্ষাটা হবে, লিসেনিং, রিডিং, রাইটিং। আর যদি আপনি আগে আগে লিসেনিং, স্পিকিং, রাইটিং দেন, হয়তো পরে আপনার স্পিকিংটা হইতে পারে, এটা আপনাকে জানিয়ে দেওয়া হবে। আর কম্পিউটার বেস দিলে আমি যেরকম দিছিলাম, কম্পিউটার বেস সকালে হচ্ছে 9টা থেকে 12টা 15 পর্যন্ত আমি পরীক্ষাটা দিছি, 9টা থেকে 11টা 45, 2 ঘন্টা 45 মিনিট। তো আর 2টার সময় ছিল আমার স্পিকিং পরীক্ষা। তো এটা একদিকে সুবিধা, একই দিনে পড়াটা শেষ হয়ে গেল। ও স্পিকিং এর ক্ষেত্রে আমরা যদি বলি, স্পিকিং এর 3টা পার্ট। প্রথমত আপনি যখন যাবেন, আপনার পাসপোর্টটা নিবে এবং পাসপোর্টটা একটু ভ্যালিডেট করবে। ভ্যালিডেট করার পরে আপনাকে কয়েকটা কোয়েশ্চেন করবে, ইন্ট্রোডাক্টরি কোয়েশ্চেন বলতে পারে। যেমন আমাকে এরকম মনে কোয়েশ্চেন করছিল যে আমি কি দিয়ে আসছিলাম, মানে কি যানবাহন ইউজ করে আসছি।
এখান থেকে আমার বাসার ডিস্টেন্স কতটুকু, আমার বাসায় কে কে থাকে, আমার হোম টাউন কোথায়, আমার হোম টাউন কেন বিখ্যাত, এরকম কিছু কোয়েশ্চেন করতে পারে ইন্ট্রোডাকশন। 4 থেকে 5টা 6-7টাও করতে পারে। সেকেন্ড হচ্ছে একটা মনোলগ। আপনাকে একটা কিউ কার্ড দিবে, কিউ কার্ড মানে একটা কার্ডে একটা টপিক লেখা থাকবে। ওই টপিক যেমন ধরেন ডিসকাস অ্যাবাউট ইওর ফেভারিট টিচার, আমার করছিল যে এমন একটা টিচিং লেসন যেটা তুমি খুবই এনজয় করছো, তো এই টপিকে কথা বলতে হবে। আহ, এবং 4টা কোয়েশ্চেন ছিল এটা, যে কোন টিচারের ক্লাসটা নিছে, ক্লাসটা কবে ছিল, কোন সাবজেক্টের ক্লাস, এবং কেন এই ক্লাসটা তোমার ভালো লাগছে, এরকম 4টা কোয়েশ্চেন দিছিল আর কি। এই কোয়েশ্চেনের আলোকে আমাকে 2 মিনিট কথা বলতে হবে। তো আপনাকে একটা পেন, একটা পেন্সিল এবং একটা পেজ দিবে, যে আপনি 1 মিনিট সময় দিবেন প্রিপারেশন নেওয়ার জন্য। তো আমরা রেকমেন্ড করি যে আপনি কি কি বলবেন তা জাস্ট কি নোট, কি পয়েন্ট গুলো একটু নোট ডাউন করে রাখবেন। 1 মিনিট সময় আপনার হাতে থাকবে, 1 মিনিটের মধ্যে আপনি গুছিয়ে নেবেন কি বলবেন। 1.5 থেকে 2 মিনিট কথা বলতে হবে, আনলেস আপনাকে এক্সামিনার না থামায় চেষ্টা করবেন যে আপনি কথা বলে যাওয়ার জন্য, কথা কন্টিনিউ করার জন্য। এবং ফাইনাল যেটা পার্ট, ডিসকাশন পার্ট, সেখানে আপনাকে যে কিউ কার্ড বললো, ওই কিউ কার্ডের আলোকে হয়তো আপনাকে কিছু কোয়েশ্চেন করতে পারে বা ফার্দার কিছু কোয়েশ্চেন করতে পারে। যেমন রিসেন্টলি আমাকে এরকম কোয়েশ্চেন করছিল যে আমাকে একটা, আমি এক জায়গায় একটা টেস্ট দিছিলাম, মক টেস্ট। তো তারা আমাকে কোয়েশ্চেন করছিল যে এমন একটা, এটা মনে হয় আইএস 19 কেমব্রিজের 19 নাম্বার বইয়ের 2 নাম্বার বা 4 নাম্বার, 1 নাম্বার বা 2 নাম্বার বা কোন একটা টেস্ট হইতে পারে, টেস্টের স্পিকিং পার্ট, যে এমন একটা ল, মানে ওই যে আইন আর কি, আইন, এমন একটা আইনের কথা বলতে হবে যেটা আমাদের দেশে রিসেন্টলি ইমপ্লিমেন্ট হয়েছে, এবং এই ইমপ্লিমেন্টটা কারা করছে, ইমপ্লিমেন্টটা হওয়ার ফলে কি কি সুবিধা হয়েছে, এবং কি ইস্যু অ্যাড্রেস করে ইমপ্লিমেন্টেশনটা হয়েছে। তো আমি বললাম যে আমি যেহেতু এনভায়রনমেন্টাল সায়েন্সের স্টুডেন্ট, আমি হচ্ছে বললাম বাংলাদেশ, আমি আগে এনভায়রনমেন্টাল সায়েন্সের স্টুডেন্ট ছিলাম আগে। তো এনভায়রনমেন্টাল সায়েন্স থেকে আমি বললাম যে বাংলাদেশ এনভায়রনমেন্টাল পলিসি 2018 যেটা, ওইটা হচ্ছে একটা রিসেন্ট ল যেটা পাস করছে। তো ওই বিষয়টা নিয়ে আমি কথা বলছি, এবং পরবর্তীতে আমাকে এটার এগেইনস্টে ডিসকাশন পার্ট 3 তে বলছে যে ল পলিসি ডিফারেন্স, বা আপনার হচ্ছে এই যে পলিসিটা বললাম, এই পলিসিতে আর কি কি চেঞ্জ আসতে পারে, বা কোন একটা দেশের পলিসি কে ডিক্লেয়ার করে, বা কোন একটা দেশের পলিসির সিস্টেম কি রকম, মানে ওই যে সেকেন্ড পার্ট থেকে থার্ড পার্টে আর কি রিলেটেড কোয়েশ্চেন করে। সো ইন্ট্রোডাকশন, আপনি যখন যাবেন আপনার পাসপোর্ট চেক করতে হয়তো 2-3 মিনিট সময় লাগবে। দেন আপনাকে 1 মিনিট সময় নিবে, পাসপোর্ট চেক করতে ধরেন 1 মিনিট সময় লাগলো, তারপরে আপনাকে কোয়েশ্চেন করলো 4-5টা, এখানে আরো 2 থেকে 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট হয়ে গেল। তারপর আপনাকে 1 মিনিট সময় দেবে প্রিপারেশনের জন্য, 2 মিনিট আপনাকে মনোলগ বলবে, তাহলে এখানে 8 মিনিট গেল। এইটার এগেইনস্টে আপনাকে আরো কয়েকটা কোয়েশ্চেন করবে, 11 থেকে 15 মিনিটের মধ্যে আপনার এক্সামটা শেষ হয়ে যাবে। এখন আমরা আসি হচ্ছে আইএলটিএস লিসেনিং এর কি কি কোয়েশ্চেন হয়। আপনারা তো সবাই প্রিপারেশন নিতেছেন ডেফিনেটলি কেমব্রিজের বই থেকে, এবং আপনারা জানেন যে কেমব্রিজের বইয়ে যখন আপনি প্রিপারেশন নেবেন, প্রথমেই তো আইএলটিএস লিসেনিং এ থাকে। তো 4টা সেকশন, প্রতিটা সেকশনে হচ্ছে 10টা করে কোয়েশ্চেন, আউট অফ 40 মার্কিং হয় আইএলটিএস লিসেনিং এ, এবং প্রত্যেকটা পয়েন্টের এগেইনস্টে বা প্রত্যেকটা মার্কের এগেইনস্টে একটা করে ব্যান্ড স্কোর আছে। তো হাইয়েস্ট ব্যান্ড স্কোর হচ্ছে 9। আপনি যদি আউট অফ 40 39 বা 40 কারেক্ট করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি আইএলটিএস ব্যান্ড 9 পাবেন স্পিকিং এ, সরি লিসেনিং এ। রিডিং ও সেম, 40টা কোয়েশ্চেন, 40 এর মধ্যে 39 বা 40 পেলে আপনি 9 পাবেন। আইএলটিএস একাডেমিক লিসেনিং এ 4টা সেকশন। প্রথম সেকশনটা হচ্ছে একটা সোশ্যাল কনভারসেশন থাকে, মোস্টলি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে প্রথম দুগুলাতে, যে কোনো ফোন কলে বা কোনো কোথাও গিয়ে কোনো কিছু ফিল আপ করতেছে, কোনো জিমের মেম্বারশিপ নিচ্ছে, বা কোনো ইউনিভার্সিটিতে পড়তে গেছে, কোনো লাইব্রেরি মেম্বার হচ্ছে, এই বিষয়গুলা। প্রথম ধরেন 6টা কোয়েশ্চেন, 10টা কোয়েশ্চেন থাকে, 6টা কোয়েশ্চেন হয়তো থাকলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মতো। আর সেকেন্ডটাতে হচ্ছে মনোলগ টাইপের, একজন কথা বলে যাচ্ছে। 3 নাম্বারটাতে হচ্ছে 2-3 পিপল, মানুষজন কথা বলতেছে। 4 নাম্বারটাতে একটা একাডেমিক সাবজেক্ট। 4 নাম্বারটা মডিউলটা একই সাথে 40টা কোয়েশ্চেন, সরি 10টা কোয়েশ্চেন, মানে 31 থেকে 40টা কোয়েশ্চেন একই সাথে থাকে। যেমন সেকশন 1 এ আপনাকে একই সাথে 10টা কোয়েশ্চেন থাকে, তখন 6টা কোয়েশ্চেন হয়তো থাকতে পারে, 6টা কোয়েশ্চেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হইতে পারে, পরের 4টাও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হইতে পারে, বাট আপনাকে ডিফারেন্ট অডিও শোনাবে। বাট সেকশন 4 এর ক্ষেত্রে পুরো 10টা কোয়েশ্চেন একটা সিঙ্গেল অডিও দিয়ে শোনাবে আপনাকে। সো কোয়েশ্চন টাইপ কি কি হইতে পারে? 11টা কোয়েশ্চন টাইপ। যেমন মাল্টিপল চয়েস কোয়েশ্চন, আপনাকে 4টা অপশন বা 3টা অপশন দিবে, এখান থেকে একটা আনসার করতে হবে। ম্যাচিং কোয়েশ্চেনস, যে
আপনাকে দুই সাইডের বলবে যে এই সাইডের টপিক আর ওই সাইডের টপিক দুইটা ম্যাচ করতে হবে। ম্যাপ এন্ড প্লেন লেভেলিং সো একটা ম্যাপ দিয়ে দিবে, ম্যাপে হচ্ছে কয়েকটা পয়েন্ট দিয়ে রাখবে, 5 থেকে 6টা পয়েন্ট দিয়ে রাখলো ABCD করে, আর নিচে অপশন দিয়ে রাখলো। সো কোন অপশনে কোনটা হবে, এটা হচ্ছে ম্যাপের কোয়েশ্চেন। ম্যাপের কোয়েশ্চেন এবং ডায়াগ্রাম লেভেলিং মোটামুটি সেম। ফর্ম কমপ্লিশন, যে অনেক ক্ষেত্রে বলা হয়, বলে যে ওই যে কেউ হয়তো জিমেল মেম্বারশিপ নিচ্ছে, বা রিসেন্টলি আমি আমার একটা স্টুডেন্ট পরীক্ষায় অ্যাপ্রোচ করছিল এরকম যে ইউনিভার্সিটিতে ফোন দিয়ে বলতেছে যে আমি এই সাবজেক্ট থেকে এই সাবজেক্টে মাইগ্রেট করতে চাই, তো কোন সাবজেক্টে পড়তেছে ওটা তার ফোন করে কথা বলতেছে। তো এখানে বিভিন্ন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ছিল, তো এই ফর্ম ছিল, এই ফর্ম গুলা ফিল আপ করতে হচ্ছে আর কি। ফর্ম কমপ্লিশন, নোট কমপ্লিশন, টেবিল কমপ্লিশন, মোটামুটি সবগুলো হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর কোয়েশ্চেন। যতগুলো যে ফর্ম কমপ্লিশন, নোট কমপ্লিশন, টেবিল কমপ্লিশন, ফ্লোচার্ট কমপ্লিশন, সামারি কমপ্লিশন, সেন্টেন্স কমপ্লিশন, শর্ট কোশ্চেন আনসার, সবগুলোই হচ্ছে আপনার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আপনাকে হচ্ছে একটা ওয়ার্ডে আনসার করতে হবে, বা দুইটা ওয়ার্ডে আনসার করতে হবে, বা নো মোর দেন 3 ওয়ার্ডস আপনাকে বলে দিবে। আপনাকে অনেক ক্ষেত্রে বলে দিবে যে নো মোর দেন 1 ওয়ার্ড, মানে আপনি একটা ওয়ার্ডের বেশি এখানে ইউজ করতে পারবেন না। এখন আপনাকে হয়তো দুইটা ওয়ার্ড ইউজ করা লাগতে পারতেছে, দুইটা ওয়ার্ড হয়তো এখানে আপনার কাছে মনে হচ্ছে এখানে দুইটা ওয়ার্ড ইউজ করা লাগবে, কিন্তু আপনাকে ওই একটা ওয়ার্ড ইউজ করবে, আপনি টেকনিক খাটায়া এটা একটা ওয়ার্ড ইউজ করবেন। আমরা যখন লিসেনিং নিয়ে কথা বলবো বিস্তারিত, আমরা তখন লিসেনিং নিয়ে আমরা বুঝবো যে প্রত্যেকটা কোয়েশনটা আমরা ধরে ধরে দেখবো, দেন আমরা অ্যাপ্রোচ করব কিভাবে আমরা ফাইনাল পরীক্ষাতে বসবো। এখানে কয়েকটা গাইডলাইন দেওয়া হয়েছে যে ফোকাস 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 আর ফ্যামিলিয়ার ইয়োরসেলফ উইথ দ্য কোয়েশ্চন টাইপস। প্রথমত হচ্ছে আমরা একটা কথা বলে থাকি যে একজন নেটিভ স্পিকার কেউ যদি, যে যেমন সে তার জন্ম হচ্ছে ইংল্যান্ডে এবং সে খুবই ভালো ইংলিশ জানে, তার জন্ম ইংল্যান্ডে, তাকেও যদি আইএলটিএস পরীক্ষায় আমরা বসায় দেই, সেও কিন্তু ফুল মার্কস পাবে না। কারণ কেন কারণ ওই কোয়েশ্চন টাইপ গুলোকে সে তো কোয়েশ্চন টাইপ জানে না, কি টাইপের কিভাবে অ্যাপ্রোচ করতে হবে। ঠিক এরকম ভাবে আপনি যখন ফ্যামিলিয়ার হবেন কোয়েশ্চেনের, মানে কোয়েশ্চন টাইপে কি টাইপের কোয়েশ্চন কিভাবে আসতেছে, কিভাবে অ্যাপ্রোচ করবেন, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনি কিভাবে আনসার করতে হবে। এবং আমরা আগে বলছি যে আপনাকে একটা অডিও আপনাকে অনলি একবারই শোনাবে। আপনি যখন এক্সাম হলে বসবেন, প্রথমে আপনাকে বলবে যে আপনাকে 30 সেকেন্ড সময় দেওয়া হলো, বা আপনি যদি কম্পিউটার বেস পরীক্ষা দেন আপনাকে টাইম কাউন্ট হবে যে 30 সেকেন্ড, আপনাকে 30 সেকেন্ড সময় দিয়েছে আপনি অডিও শোনার জন্য। কিন্তু পেপার বেস পরীক্ষা দিলে আপনি পেপার বেস পরীক্ষা দিলে হচ্ছে আপনাকে বলবে যে ফার্স্ট রিড কোয়েশ্চেন্স ফ্রম 1 to 6 or 1 to 10। আপনি প্রথমে কোয়েশ্চন গুলো দেখবেন, দেখার পরে আপনাকে অডিও শোনাবে, অডিও শোনার পরে আপনি হচ্ছে আনসার গুলো লাগাবেন, বা আনসার টিক ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হইলে টিক চিহ্ন দিবেন। সরি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হচ্ছে আপনি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক 1 ওয়ার্ড 2 ওয়ার্ড 3 ওয়ার্ড যেটা বলবে। মাল্টিপল চয়েস হলে আপনি টিক চিহ্ন দিবেন, যেভাবে আনসার করতে বলে আপনি ওইভাবে বলবেন, লিখবেন। এখানে 4টা যেহেতু অডিও আছে বা 4টা সেকশন আছে, আমরা জানি যে পৃথিবীর 4টা জায়গাতে ইংলিশে কথা বলে মোস্টলি, ইউকে, অস্ট্রেলিয়া, তারপর হচ্ছে কানাডা আর ইউএসএ। এই 4টা দেশেই মূলত হচ্ছে আপনার ইংলিশে কথা বলে পৃথিবীর মধ্যে, আর বাকি সবগুলো দেশের আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ আছে। ইউরোপে শুধু ইংল্যান্ডেই ইংলিশে কথা বলে, বাকি সব জায়গায় আলাদা আলাদা তাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজ আছে। ইংলিশ ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ, বাট প্রত্যেকটা দেশের আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ আছে। তো 4টা মডিউলের মধ্যে 2টা মডিউল হবে ব্রিটিশ স্পিকিং, মানে ব্রিটিশ অ্যাকসেন্ট। একটা হবে নর্থ আমেরিকান অ্যাকসেন্ট, মানে কানাডা ইউএসএ। একটা হবে অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট। তার মানে হচ্ছে আপনাকে ডিফারেন্ট অ্যাকসেন্ট গুলো পিক করতে হবে। আপনি যখন প্র্যাকটিস করবেন দেখবেন যে অস্ট্রেলিয়ান ইংলিশটা একটু চাপা চাপা ইংলিশ, অনেক সময় বুঝতে একটু সমস্যা হয়। আমরা যেহেতু হলিউডের মুভি অনেক বেশি দেখা হয়, বা ইউটিউবের যে কন্টেন্ট গুলো ওগুলো বেশি আমরা কনজাম করি, বা ইংলিশ কন্টেন্ট আমরা যেগুলো কনজাম করি বেশি, ওগুলা কিন্তু বেশিরভাগই নর্থ আমেরিকান ইংলিশ। তো ইউএসএ এর মানুষজন ইংলিশ যেটা বলে ওইটা আমরা ইজিলি বুঝতে পারি, বাট ব্রিটিশ অ্যাকসেন্টটা অনেক ক্ষেত্রে বোঝা কঠিন। অস্ট্রেলিয়ান ইংলিশটা বোঝা একটু চ্যালেঞ্জিং। যেহেতু 4টা মডিউলের 2টাই ব্রিটিশ থেকে, সেক্ষেত্রে আপনাকে অ্যাকসেন্ট পিক করতে হবে, অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট পিক করতে হবে, ব্রিটিশ অ্যাকসেন্ট পিক করতে হবে। পিক করা মানে আমি কি বলতেছি, মানে আপনি হচ্ছে প্র্যাকটিস যখন করবেন, আউট অফ প্র্যাকটিস, মানে আপনি যখন কোয়েশ্চন প্র্যাকটিস করেন তখন তো করলেনই, আপনি ইউটিউবে বিভিন্ন ব্রিটিশ স্পিকিং
বিভিন্ন ভিডিও দেখতে পারেন, মুভি দেখতে পারেন। হ্যারি পটার একটা ভালো জায়গা যেখানে ব্রিটিশ স্পিকিং আপনি বুঝতে পারবেন। অস্ট্রেলিয়ান বিভিন্ন বিষয় আপনি দেখতে পারেন। অস্ট্রেলিয়ান কমেন্ট্রি, আপনি যদি ক্রিকেট পছন্দ করেন আপনি অস্ট্রেলিয়ান ক্রিকেট খেলা দেখতে পারেন কমেন্ট্রি শোনার জন্য। আরো বেটার হয় আপনি যদি সেলফ হেল্প টাইপের বিভিন্ন বইয়ের রিভিউ অনলাইনে পাওয়া যায়, বা সেলফ হেল্প টাইপের বিভিন্ন ভিডিও অনলাইনে পাওয়া যায় ব্রিটিশ অস্ট্রেলিয়ান, তো ওই অডিওগুলো শুনলে আপনার ইংলিশ লার্নিংটাও হয়ে যাচ্ছে, ইংলিশ লিসেনিংটাও হয়ে যাচ্ছে, সাথে সাথে ওই ভিডিওতে যে কন্টেন্টটা আছে এই কন্টেন্টটাও আপনার রিয়েল লাইফে কাজে লাগতেছে আপনার যে স্কিল ডেভেলপমেন্ট ইস্যু হিসাবে। তো এইটাতে আপনি একই সাথে দুইটা বিষয় আপনার জন্য ফায়দা হবে। অ্যাকসেন্ট বিষয়টা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ আমরা কিন্তু অ্যাকসেন্টের কারণে অনেক বিষয় নাও বুঝতে পারি। যেমন আমার একটা স্টুডেন্টের সাথে আমি সেদিন পড়ছিলাম, তো সে শুধু এই অ্যাকসেন্টটা না বোঝার কারণে সে একটা কোয়েশ্চেনে আনসার করতে পারে না। আপনাকে অবশ্যই অ্যাকসেন্টের উপর প্র্যাকটিস করতে হবে, ব্রিটিশ অ্যাকসেন্টের ভিডিও দেখতে হবে বেশি করে, ব্রিটিশ অ্যাকসেন্টটা ধরতে হবে। তারা কোন কোন, যেমন আর তারা হচ্ছে রিভার, তারপর হচ্ছে তারা হচ্ছে সেন্টেন্সের লাস্টে আর থাকলে তারা উচ্চারণ করে, কিন্তু কিসে ওই নর্থ আমেরিকা মানে ইউএসএ কানাডাতে সেন্টেন্সের লাস্টে আর থাকলে তারা হচ্ছে ওইটা একটু উজ্জ্বল রাখে। তো আপনাকে বুঝতে হবে কোন কান্ট্রিতে বা ইউকে, নর্থ আমেরিকা, অস্ট্রেলিয়া, এগুলোতে কোন জায়গাতে কি টাইপের স্পেলিং বলে। যেমন অস্ট্রেলিয়ান একটু চাপা চাপা কথা বলে, এভাবে অমেক। তো এইভাবে যখন আপনি কথা শুনবেন তখন কিন্তু অনেক ক্ষেত্রে আপনার মিস হয়ে যেতে পারে। এবং লিসেনিং এ আরেকটা সমস্যা কি, সেটা হচ্ছে যে আমার ক্ষেত্রে এটা হয়েছিল 27 নম্বর কোয়েশ্চেনে আমি আসছি, আসার পরে আমি আগের মোটামুটি সবগুলো কোয়েশ্চেন মোটামুটি দিছি আর কি, মানে আমার কাছে মনে হয় যে না আমার সবগুলো ঠিক আছে। 27 নম্বর কোয়েশ্চেন আসার পরে আমি একটা ফুটবল মাঠে খেলা হচ্ছে, তো শর্ট মার্কসে মানে স্পিকিং এর লিসেনিং আমি শুনতেছি আর কি, যে তখন গোলবারের পাশ দিয়ে বল যাচ্ছে, কতটুকু উপর দিয়ে গেছে এরকম একটা আমার আগে আনসার লিখতে হচ্ছে। কিন্তু হুট করে আমি দেখলাম যে আমি 27 নম্বর কোয়েশ্চনে আসি, কিন্তু সে চলে গেছে 31 নম্বরের আনসারের এখানে, মানে আমি 4টা কোয়েশ্চন ডিরেক্ট মিস করে গেছি। এই জাস্ট একটু কনসেন্ট্রেশন আমার ব্রেক হয়ে গেছিল। এই একটা খুব বড় একটা সমস্যা, যে আপনি যখনই আপনার কনসেন্ট্রেশন ব্রেক হবে আপনি একসাথে 2-3টা কোয়েশ্চন মিস হয়ে যেতে পারে। এখন যেহেতু আপনাকে 2-3টা কোয়েশ্চন আপনার মিস হয়ে গেলে আপনার কিন্তু আবার এখানে ফেরার সুযোগ নেই, আপনাকে লিসেনিংটা একবারই শোনাবে, সেক্ষেত্রে আপনি জাস্ট স্কিপ করে যাবেন। ধরেন আপনি 27 নম্বর কোয়েশ্চন আনসার করছেন, 28, 29, 30 মিস করছেন, আবার 31-এ গিয়ে দেখলেন যে না আপনি এখন 31 নম্বর যে কোয়েশ্চনটা ওইটা আপনি পারতেছেন, তার মানে কি আপনি পরে সিকোয়েন্স ধরতে পারছেন, যে 32, 33 আপনি ধরতে পারবেন। 28, 29, 30 এই তিনটা যে কোয়েশ্চন মিস হয়ে গেল, এটার জন্য আপনি যদি হাই হতাশ করেন তাহলে কিন্তু আপনার 31, 32, 33, 34 এর যে কোয়েশ্চন গুলো হবে, বা আরো 10টা যে কোয়েশ্চন বাকি আছে 31 থেকে 40, ওইটাও আপনি অনেকগুলো মিস করে ফেলতে পারেন। সো যেটা গেছে সেটা গেছে, এভাবে মনে করে আপনি জাস্ট স্কিপ করে যাবেন। এরপর 3 নাম্বার সেশন, 3 নাম্বার ক্ষেত্রে বলছে যে আচ্ছা লিসেনিং ভেরি কেয়ারফুলির ক্ষেত্রে বলছে যে আমরা অ্যাকসেন্ট গুলো পিক করতে হবে। 3 ধরনের অ্যাকসেন্ট আছে। 3 নাম্বারে হচ্ছে প্র্যাকটিস কেমব্রিজ বুক মাস্ট। আমরা হচ্ছে কেমব্রিজের 19, 18, আমরা হচ্ছে 11 থেকে 19 এই 10টা বই আমরা প্র্যাকটিস করব। চেষ্টা করবেন আপনি যদি 0 থেকে শুরু করেন, চেষ্টা করবেন 19, 18, 17, 16 এরকম করে প্র্যাকটিস করতে। যত শেষ থেকে প্র্যাকটিস করবেন তত আপনার জন্য ভালো, কারণ ওগুলো রিসেন্ট বই। গেট ইউজড লিসেনিং ফর এ লং টাইম। এখন হচ্ছে আপনি পডকাস্ট শুনতে পারেন। পডকাস্ট শুনলে ধরেন আপনি কাজ করতেছেন গাড়ি ইয়ারফোন লাগাইয়া, আপনি অফিসে যাচ্ছেন, আপনি এটা শুনতে পারেন, আপনি মেট্রো করে যাচ্ছেন, আপনি বাসে করে যাচ্ছেন, আপনি ইয়ারফোন কানে লাগায় লম্বা সময় ধরে স্পিকিং শোনার একটা প্র্যাকটিস করতে হবে। কারণ আপনাকে টানা 30 মিনিটস মানে 30 মিনিট আপনাকে স্পিকিং প্র্যাকটিস এক্সাম দিতে হচ্ছে। সো আপনাকে অ্যাটলিস্ট 30 মিনিটস ইংলিশ শুনে ওইটা উপলব্ধি করে আনসার করার ক্ষমতা রাখতে হবে। তারপরে বলতেছে যে পিন পয়েন্ট এর উইকনেস, এখানে একটা বড় ইস্যু। যেমন ধরেন আমার একটা উইকনেস ছিল এরকম যে আমার ফোকাসটা যদি হচ্ছে মিস করে যায়, তখন আমি 2-3টা কোয়েশ্চন সাউন্ড ইস্যু। আমার কি সাউন্ড শোনা যাচ্ছে না? ঠিক আছে, শোনা যাচ্ছে। আগে হ্যাঁ, বলছি। পারফেক্ট। ঠিক আছে। আচ্ছা, আমরা যেখানে ছিলাম যে ফোকাস। সো আপনার উইকনেস কি হইতে পারে? যেমন আপনার একটা উইকনেস হইতে পারে আপনি হয়তো অস্ট্রেলিয়ান অ্যাকসেন্টটা বুঝতেছেন না। তার মানে কি আপনি অস্ট্রেলিয়ান অ্যাকসেন্টের ভিডিও, অস্ট্রেলিয়ান পডকাস্ট, অস্ট্রেলিয়ান কথাবার্তা অনেক বেশি শুনতে হবে আপনাকে। আপনার উইকনেস হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। তার মানে কি আপনি ঘড়ি ধরে আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনি আমাদের এই ওয়েবসাইটে আইসা মক টেস্ট দেন। আপনাকে মক টেস্ট দিলে আপনাকে জাস্ট টাইম টু টাইম ধরে আপনাকে আমরা কি করব মানে
ইভালুয়েট করবো। এবার আপনি ঘরে বসে যখন প্র্যাকটিস করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি যদি 40 মিনিট 30 মিনিটের এক্সামের জায়গায় 50 মিনিট সময় নেন, আপনাকে কিন্তু কেউ ধরতেছে না, কারণ এটা আপনার নিজের, এখানে আপনি আপনার নিজের রাজত্ব। কিন্তু আপনি যদি আমাদের এখানে এসে মক টেস্ট দেন সেক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট টাইমের মধ্যে শেষ করতে হবে, এবং পরীক্ষার হলে আপনাকে অবশ্যই নির্দিষ্ট টাইমের মধ্যে শেষ করতে হবে। কারণ টাইমে একটা বড় ইস্যু হতে পারে আপনার জন্য। সো এই উইকনেস গুলো আপনাকে ফোকাস করতে হবে, আপনার পিন পয়েন্ট ইউর উইকনেস। আমার ক্ষেত্রে একটা উইকনেস ছিল যে লম্বা সময় ধরে লিসেনিংটা শোনা আমার জন্য হয়তো একটা ইস্যু ছিল। তো আমি পডকাস্ট শোনার চেষ্টা করতাম যাতে ফোকাস না হারিয়ে যায়। তো এই হচ্ছে আপনার বিষয়। অবশ্যই আপনি লিসেনিং প্র্যাকটিস করবেন হচ্ছে আপনি 11 থেকে 19, এখানে 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19 10টা বই আছে। প্রতিটা বইতে 4টা করে টেস্ট আছে, মানে 40টা এক্সাম আছে, 40টা লিসেনিং এক্সাম। 40টা লিসেনিং এক্সামে 40টা কোয়েশ্চেন, তার মানে 1600টা প্রশ্ন আপনি সলভ করবেন এই 10টা বই থেকে। আপনি যদি পারেন যে 1 থেকে 19 সবগুলোই সলভ করেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমরা রেকমেন্ড করি আপনার হাতে যদি সময় কম থাকে আপনি অ্যাটলিস্ট 11 থেকে 19 এই 10টা বই সলভ করেন। এটাও যদি না পারেন 19, 18, 17, 16, 15 মানে শেষ থেকে শুরু করেন, মানে লেটেস্ট গুলো আগে সব সলভ করেন। এরপর হচ্ছে হাউ টু রাইট ইন আনসার শিট। ইউ উইল গেট 10 minutes to transfer answer in the answer sheet for paper based। এখানে হচ্ছে ওই পেপার বেজে আপনাকে টোটাল অডিও শেষ হওয়ার পরে 10 মিনিট সময় দিবে, আর কম্পিউটার বেজে আপনাকে ইনস্ট্যান্টলি আনসার করতে হবে এবং 2 মিনিট আপনার হাতে সময় দিবে সবগুলো শেষ হওয়ার পরে। ক্যাপিটাল আপনি চাইলে রাইটিং ক্যাপিটালাইজেশন বলা আছে, বাট আপনি চাইলে স্মল লেটার লিখতে পারেন। পাংচুয়ালাইজেশন কোনো বা ক্যাপিটালাইজেশন কোনো ইস্যু না। এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের লিসেনিংটা গেল, যে আমাদের 4টা সেকশন, প্রতি সেকশন 10টা করে কোয়েশ্চেন এবং 40 মার্ক, 11টা কোয়েশ্চেন টাইপ আছে। এবং আমরা কিভাবে প্রস্তুতি নিব, আমরা কোয়েশ্চেন টাইপ গুলো সম্বন্ধে ভালো করে বুঝবো, কোন কোয়েশ্চেন কিভাবে অ্যাপ্রোচ করতে হয়। আমরা 3 ধরনের অ্যাকসেন্ট, ইউকে, অস্ট্রেলিয়া, নর্থ আমেরিকা, ইউএসএ, কানাডা, এদের অ্যাকসেন্ট গুলো আমরা বোঝার চেষ্টা করব। যেহেতু ব্রিটিশ থেকে 2টা মডিউল আসতেছে, অস্ট্রেলিয়া থেকে একটা মডিউল, মানে অস্ট্রেলিয়ার অ্যাকসেন্ট একটা মডিউল এবং নর্থ আমেরিকার অ্যাকসেন্ট হচ্ছে একটা মডিউল। সেক্ষেত্রে আমাদের সবগুলোতেই ফোকাস করতে হবে, স্পেশালি ব্রিটিশের বেশি ফোকাস করতে হবে। আমরা পডকাস্ট, ইউটিউব ভিডিও, মুভি, ডকুমেন্টারি এসব দেখার চেষ্টা করব, ব্রিটিশ, আমেরিকান, অস্ট্রেলিয়ান। এবং আমাদের যে প্রবলেম গুলো আছে ওই প্রবলেম গুলো আমরা আইডেন্টিফাই করবো। টাইমিং প্রবলেম হইলে আমরা টাইম ধরে কাজ করব, আমরা সবসময় টাইম ধরে এক্সাম গুলো দিব। আমাদের যদি ফোকাসের সমস্যা হয় আমরা চেষ্টা করবো যে টানা 30 মিনিট একসাথে বসে পুরো মডিউলটা শেষ করার, 4টা সেকশন শেষ করার আমরা যখন প্র্যাকটিস করবো। আমাদের যদি ফোকাসে এই যে আমাদের হচ্ছে এই কি কি সমস্যা হইতে পারে, যেমন ধরে আমরা প্রথমে বললাম যে টাইমিং একটা সমস্যা, তাহলে আমরা ঘড়ি ধরে কাজ করবো। ফোকাসের সমস্যা হলে আমরা লম্বা সময় ধরে ইংলিশ শোনার চেষ্টা করব। তারপরে নির্দিষ্ট কোয়েশ্চেন টাইপের সমস্যা হইতে পারে, যেমন অনেকের সমস্যা হয় ম্যাপে। যেমন ম্যাপে হচ্ছে ধরেন উপরের দিকে নিচের দিকে 2টা এন্ট্রি পয়েন্ট আছে, আপনাকে বললো যে আপনাকে ম্যাপের ক্ষেত্রে আপনি যদি একটা ভুল করেন দেখা যাবে 3-4টা ভুল হয়ে যাচ্ছে আপনার। তো আপনি আপনার উইকনেসটা পিন পয়েন্ট করবেন, কারণ উইকনেস পিন পয়েন্ট করলেই তখন আপনি বুঝতে পারবেন যে কোন জায়গাতে কাজ করতে হবে। এটা গেল হচ্ছে আমাদের লিসেনিং। তো আমাদের এরপরে আসি হচ্ছে আমরা রিডিং এ। রিডিং এ হচ্ছে আমি যতজন মানুষকে ফেস করছি সবার সব থেকে বেশি সমস্যা হচ্ছে রিডিং এন্ড রাইটিং। রিডিং এর ক্ষেত্রে অনেকে অনেক বেশি সমস্যা ফেস করে, এবং সবচেয়ে বেশি সমস্যা যেটা ফেস করে আমার স্টুডেন্টরা, তারা হচ্ছে টাইমিং। যে 60 মিনিটস এর মধ্যে তারা 40টা কোয়েশ্চেন আনসার করতে পারে না। তারা দেখা যাচ্ছে যে প্রথম সেকশনেই বা প্রথম যে প্যাসেজেই তারা সময় 20 মিনিটের বেশি সময় লাগাই ফেলতেছে, এবং প্রথম প্যাসেজে 20 মিনিট সময় নিলেও প্রথম প্যাসেজের যে ডিফিকাল্টি ওইটার সাথে কিন্তু থার্ড সেশনের ডিফিকাল্টি একটু বেশি। সেই ক্ষেত্রে আমরা প্রথমেই বলছি যে প্রথম সেশনটা আমরা চেষ্টা করবো 15 মিনিট, সেকেন্ড সেশনটা আমরা চেষ্টা করবো 20 মিনিট, থার্ড সেশনটা আমরা চেষ্টা করবো 25 মিনিট সময় রাখার জন্য। কিন্তু আপনি যদি আগে শেষ করতে পারেন খুবই ভালো হয়। যেমন আমি হচ্ছে আমার আইএলটিএস রিডিং এ ছিল 8.5 স্কোর। সো আমার অ্যারাউন্ড 35 to 40 মিনিটসে আমার 3টা সেকশন শেষ হয়ে গেছিল, কারণ আমি হচ্ছে আমার নিজস্ব কিছু স্টাডি ছিল, যে আমি নিজের অনেক বেশি ধরেন ইংরেজি পড়া ছিল, এবং আমি নিজের কিছু ক্রাইটেরিয়া ফিল আপ করছিলাম বা ক্রাইটেরিয়া ফলো করছিলাম। যেমন আমি কিন্তু সম্পূর্ণ পেজটা পড়া লাগতো না, কারণ আপনি চাইলে সম্পূর্ণ পেজ না পড়ে কিন্তু আপনি ফুল আনসার করতে পারেন। এখন 2টা জিনিস বলছি, স্কিমিং এন্ড স্ক্যানিং। স্ক্যানিং বলতে বোঝাচ্ছে যে
স্কিম মানে হচ্ছে পুরোটা একবার দেখে গেলেন, স্কেল মানে হচ্ছে আপনি জাস্ট হচ্ছে কিওয়ার্ড ধরে ধরে কাজটা করলেন। যেমন ধরেন আমি যদি একটা উদাহরণ দিই, ইউজুয়ালি যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কোয়েশ্চেন আসে, যেমন ধরেন কোয়েশ্চেন আপনার প্রথম সেগমেন্টে বা প্রথম পেজে 13টা কোয়েশ্চেন, সেকেন্ড পেজে 13টা কোয়েশ্চেন, থার্ড পেজে 14টা কোয়েশ্চেন। সো 13টা কোয়েশ্চেন যখন একটা পেজ থেকে থাকবে, এর মধ্যে ধরেন আপনার প্রথম 6টা কোয়েশ্চেন একটা ক্যাটাগরি, পরে 7টা কোয়েশ্চেন আরেকটা ক্যাটাগরি। তো আমি যেটা ফেস করছি সেটা হচ্ছে আপনি যখন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা শূন্যস্থান পূরণ টাইপের কোয়েশ্চনে আসবেন, দেখা যাচ্ছে যে একটা ধরেন 7টা বা 8টা পেজেজ আছে, মানে প্যারাগ্রাফ আছে একটা পেজের মধ্যে। ওই একটা পেজেস একটা প্যারাগ্রাফ থেকে এই 7টা বা 8টা প্রশ্নের কোয়েশ্চন মানে প্রশ্নের আনসার আছে। তাইলে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে এই 7টা কোয়েশ্চন আমি যখন আনসার করব, আমাকে ওই শুধুমাত্র ওই পেজেসটা পড়লেই আমি এই 7টা কোয়েশ্চনটা আনসার করে ফেলতে পারতেছি। তাহলে আমাকে কি সবগুলা পড়া লাগতেছে? অবশ্যই না। তো এখানে এই ক্ষেত্রে আমরা কি করি, অনেকগুলো অ্যাপ্রোচ আছে, আমি একটা একটা করে বলি। অনেকে কি করে, প্রথমে পুরো পেসিসটা পড়ে। সো প্রথমে পুরো পেসিসটাতে 8 থেকে 10টা হচ্ছে প্যারাগ্রাফ আছে, পুরো পেসিসটা পড়তে 10 মিনিটের 4-5 মিনিট 6 মিনিট সময় লাগতে পারে। তার মানে এখানে আপনার সময় অনেকটা চলে গেল। দেন আপনি যখন পেসিসটা পড়ার পরে কোয়েশ্চনে আসবেন, কোয়েশ্চন দেখলেন, দেখে আবার পেসিসে ব্যাক করলেন, এখানে কিছু সময় গেল। তো আমরা যে সাজেশন দিই সেটা হচ্ছে যে যে কোনো ক্ষেত্রে, যে কোনো এসে, যে কোনো প্যারাগ্রাফ, যে কোনো রাইট আপে যদি আপনি ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফটা পড়েন, সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে এই প্যাসেজটা কি নিয়ে লিখছে। তো আমরা সাজেশন দেই আমাদের স্টুডেন্টদের যে সবার প্রথমে যখন কোয়েশ্চনটা পাবেন, আপনি প্রথম যে প্যারাগ্রাফটা, একটা পেজে ন্যূনতম 6 থেকে 8টা বা 10টা প্যারাগ্রাফ থাকতে পারে, সবার প্রথমে আপনি প্রথম প্যারাগ্রাফটা পড়ে ফেলবেন পুরোটা। তারপরে টপিক সেন্টেন্স মানে প্রত্যেকটা প্যারাগ্রাফের প্রথম সেন্টেন্সটা আপনি পড়বেন, কারণ প্রত্যেকটা প্যারাগ্রাফে কি নিয়ে কথা বলবে সেটা প্রথম সেন্টেন্সে বলা আছে। এবং আমরা একটু আগে বললাম যে আমাদের কোয়েশ্চনটা কোন পেসেজ থেকে আসতে পারে বা কোন প্যারাগ্রাফ থেকে আসতে পারে, ওইটা আইডেন্টিফাই করাটা আমাদের জন্য মেইন ফোকাস। কারণ দেখা যায় আমাদের পেসেজ হচ্ছে, প্যারাগ্রাফ হচ্ছে 8টা, কিন্তু কোয়েশ্চন আছে 2 টাইপের। এর মধ্যে এক টাইপের কোয়েশ্চনে আছে হচ্ছে 6টা কোয়েশ্চন। এই 6টা কোয়েশ্চন শুধুমাত্র 8টা প্যারাগ্রাফের মধ্যে একটা প্যারাগ্রাফ থেকেই আসছে। তার মানে আমরা যদি আইডেন্টিফাই করতে পারি কোন প্যারাগ্রাফ থেকে ওই 7টা বা 6টা কোয়েশ্চন আসছে, তাহলে কিন্তু আমরা ইজিলি অল্প সময়ে, হয়তো একটা প্যারাগ্রাফ কয় লাইনের হয়, 5 থেকে 6 বা 7 লাইনের, এই 5 থেকে 6 লাইনের মধ্যে আমাদের 5 থেকে 7টা কোয়েশ্চন আনসার হয়ে যাচ্ছে। তার মানে কি, ওইটা যদি আমরা 5 মিনিটে শেষ করতে পারি, তাহলে যদি সেকশন 1 এর ক্ষেত্রে বা পেসেজ 1 এর ক্ষেত্রে আমরা আরো 10 থেকে 15 মিনিট সময় পাইলাম বাকি কোয়েশ্চনটা শেষ করার জন্য। এখন আমরা যদি সেকশন বা পেসেজ 1টা 12 থেকে 13 মিনিটে শেষ করতে পারি, তাহলে আমাদের হাতে 45 থেকে 47 মিনিট সময় থাকলো বাকি 2টা পেসেজ শেষ করার জন্য। এবং আমাদের হাতে যদি এনাফ টাইম থাকে, তখন আমরা কোনো কোয়েশ্চন যদি বাদ রেখে যাই, যেমন ধরেন আমরা 36 বা 37টা কোয়েশ্চন আনসার করতে পারছি अराउंड 50 মিনিটে, আমাদের হাতে এখনো 10 মিনিট সময় আছে, 3টা কোয়েশ্চন আমরা এখন আনসার করতে পারি নাই, তখন কিন্তু আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারবো যে আবার পেসেজে গিয়ে আগে পিছিয়ে গিয়ে আমাদের হাতে সময় 10 মিনিট থাকবে। তো ওই যে আমরা যেখানে আসলাম যে প্রথমে আপনি পুরো পেসেজটা পড়ে ফেলবেন, প্রথমে হচ্ছে পুরো প্যারাগ্রাফটা পড়ে ফেলবেন। একটা পেসেজে আপনার 8টা বা 10টা প্যারাগ্রাফ থাকবে, প্রথম প্যারাগ্রাফটা পড়ে ফেলবেন, আর বাকি সবগুলো প্যারাগ্রাফের প্রথম সেন্টেন্সটা পড়ে ফেলবেন। তখন আপনি বুঝতে পারবেন যে এই কোন প্যারাগ্রাফে কি নিয়ে কথা বলছে। এরপর আপনি কোয়েশ্চনে গেলেন, গিয়ে দেখলেন যে কোন কোয়েশ্চনের সাথে কোনটা মিলতেছে। মানে কোয়েশ্চনের মানে ধরেন 1 নম্বর কোয়েশ্চনে এমন একটা টপিক আছে যেটা আপনি দেখলেন যে 3 নম্বর পেসেজে আছে। এখানে আরেকটা বিষয় হচ্ছে 1 নম্বর কোয়েশ্চনটা যদি 3 নম্বর প্যারাগ্রাফে থাকে, তাহলে 2 নম্বর কোয়েশ্চন কখনোই 1 নম্বর বা 2 নম্বর প্যারাগ্রাফে থাকবে না। আমি আবার বলি, কোয়েশ্চন হয় সিকোয়েন্সিয়াল অর্ডারে। ধরেন আমাদের প্যারাগ্রাফ আছে 10টা, প্রত্যেকটা প্যারাগ্রাফে 10টা করে লাইন, মানে 100টা লাইন। প্রথম কোয়েশ্চনটা যদি 60 নম্বর লাইন থেকে আসে, তাহলে সেকেন্ড কোয়েশ্চনটা অবশ্যই 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 60 নম্বর লাইনের পর থেকে আসবে। এখন সেদিন আমার একটা স্টুডেন্টকে আমি দেখাচ্ছিলাম যে কিভাবে আমরা কি করতে পারি, মানে অল্প সময়ে পরীক্ষা দিতে পারি। তার সামনে বসে আমি একটা মানে আইএস 19 কেমব্রিজ 19 বইয়ের একটা প্রবলেম সলভ করতে বসছি। এখন আমি দেখলাম যে একটা কোয়েশ্চন একটা সেগমেন্টের
একটা পেসেজে সাধারণত প্রথমটা 13টা, পরেরটা 13টা, পরেরটা 14টা কোয়েশ্চেন থাকে। সো 13টা কোয়েশ্চেনের মধ্যে 2টা টাইপ থাকে বা 3টা টাইপও থাকতে পারে। যে 13টা কোয়েশ্চেনের মধ্যে প্রথম টাইপ ছিল একটা, পরের টাইপ ছিল আরেকটা। সো প্রথমে 7টা কোয়েশ্চেন ছিল এক ধরনের, পরের 6টা কোয়েশ্চেন ছিল আরেক ধরনের। সো পরের 6টা কোয়েশ্চেনের প্রথম কোয়েশ্চেনটা আমি ধরতে পারি না কোন জায়গা থেকে আসছে। তো আমি কি করলাম, আমি ইনস্ট্যান্টলি স্কিপ করে গেছি। আমি সেকেন্ড কোয়েশ্চন মানে আনসার করতে পারছি, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স সবগুলো আনসার করতে পারছি। তো আমি দেখলাম যে 19 কেমব্রিজ 19 বইয়ের সেকেন্ড পেজ, 2 পেজে হচ্ছে পুরো পুরো পেজটা। সো সেকেন্ড পেজের প্রথম প্যারাগ্রাফে 2 নম্বর কোয়েশ্চেনের আনসার আছে। তার মানে কি? তার মানে হচ্ছে আমার প্রথম কোয়েশ্চেনটা আগে আগে থাকবে। তো আমি জাস্ট একটা প্যারাগ্রাফ আগে গিয়ে দেখলাম যে প্রথম কোয়েশ্চেনটা পেয়ে গেছি। তখন আমার অ্যারাউন্ড 10 থেকে 12 মিনিটে আমি পেজটা শেষ করতে পারছি। তো এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। আপনি যখন একটা কোয়েশ্চেন খুঁজবেন প্যারাগ্রাফে বা পেসেজে, তখন আপনি যদি 1 নম্বর কোয়েশ্চেনটা পেয়ে যান 3 নম্বর প্যারাগ্রাফে, তার মানে হচ্ছে আপনাকে 1 নম্বর 2 নম্বর প্যারাগ্রাফটা খুঁজতে আর পড়া লাগতেছে না। আপনি আসবেন হচ্ছে 3 নম্বর প্যারাগ্রাফের পরে বাকি সব প্যারাগ্রাফটা খুঁজবেন কি টাইপের কোয়েশ্চেন। তো আমরা একটু দেখি যে কি টাইপের কোয়েশ্চেন আছে। প্রথমটা হচ্ছে ম্যাচিং হেডিংস, দ্বিতীয়টা হচ্ছে লোকেটিং ইনফরমেশন, ট্রু ফলস নট গিভেন, ইয়েস নো নট গিভেন। তারপরে হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন হতে পারে, সামারি কমপ্লিশন, ডায়াগ্রাম লেভেলিং, ম্যাচিং সেন্টেন্স এন্ডিং, ম্যাচিং ফিচার্স, সেন্টেন্স কমপ্লিশন, শর্ট আনসার কোয়েশ্চেন, ফ্লোচার্ট কমপ্লিশন, নোট কমপ্লিশন, ইয়েস নো নট গিভেন। ইয়েস নো নট গিভেন আর ট্রু ফলস নট গিভেন অনেকটা কাছাকাছি। টেবিল কমপ্লিশন, একটা টেবিল দিয়ে থাকবে, টেবিলে হচ্ছে আপনাকে ওই একটা ওয়ার্ড, 2টা ওয়ার্ড দিয়ে এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মতো। ডিফিকাল্টি লেভেল হচ্ছে, ডিফিকাল্টি লেভেল আপনার পেসেজ 1 এ যে ডিফিকাল্টি থাকবে, পেসেজ 2 তে ডিফিকাল্টি লেভেলটা বাড়বে, পেসেজ 3 তে ডিফিকাল্টি লেভেলটা আরেকটু বাড়বে। এটা হচ্ছে আপনার আইএলটিএস রিডিং। আমরা আমাদের রিডিং ক্লাসটা যখন করব, আমরা আগামীকাল লিসেনিং এর উপর ক্লাস করব, তারপরের দিন আমরা রিডিং এর উপর ক্লাস করব। তখন আমরা যখন ক্লাস করব, আমরা সবগুলা কোশ্চেন আমরা ধরে ধরে চেষ্টা করব কথা বলার জন্য, এবং তখন আপনাদের যেসব ইস্যু থাকবে, যেসব কোশ্চেনে আপনাদের ইস্যু থাকবে, আমরা ওগুলো অ্যাড্রেস করব। এখন এখন এতটুকু পর্যন্ত কি আপনারা শুনতে পাচ্ছেন? বা আমার কি এখন কি নেটওয়ার্কে ইস্যু হচ্ছে কি? আমাকে কি দেখা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে? ওকে, এভরিথিং ওকে? ওকে, সো আমরা 2টা মডিউল কভার করলাম। আমরা আপনাদের থেকে বেশি সময় নিব না, আমরা এক্স্যাক্টলি উইথিন 10:30 শেষ করব। আমরা আমাদের যেটা কথা দিছি আপনাদেরকে, অবশ্যই আপনারা ডেফিনেটলি আপনারা স্টুডেন্ট বা আপনারা চাকরি বাকরি করতেছেন। সো চাকরি আজকে হয়তো শুক্রবারের জন্য হয়তো অনেকে বন্ধ থাকতে পারে, বাট শুক্রবার হয়তো ফ্যামিলির সাথে সময় কাটানোর কথা, কিন্তু আপনারা আমাদের সাথে সময় দিচ্ছেন। সো আপনারা আপনাদের সময়টা ভ্যালু করার চেষ্টা করবো। আমরা এক্স্যাক্টলি 9টা থেকে শুরু করছি। আমরা হচ্ছে 9টা থেকে বলতে আমরা আমরা 9টার সময় উপস্থিত ছিলাম। আমরা আপনাদের জন্য একটু 9টা 7, 8, 10টার দিকে শুরু করছি। আমরা উইথিন 10:30 ইনশাআল্লাহ শেষ করবো। আর আমরা নেক্সট 2টা মডিউল নিয়ে কথা বলি। 3 নম্বরটা হচ্ছে রাইটিং। রাইটিং নিয়ে আমরা আগে কথা বলছিলাম। আমরা যখন প্রত্যেকটা মডিউল যখন একই স্লাইডে ছিল, তখন আমরা কথা বলছি যে টাস্ক 1 150 ওয়ার্ড 20 মিনিটের কথা বলছে, টাস্ক 2 এ 40 মিনিট আপনি লিখতে হবে 250 ওয়ার্ডে। এখন দেখেন আপনার হাতে লেখা যদি স্পিড হয়, আপনি এটা শেষ করে ফেলতে পারবেন। যেমন আমার 35 মিনিট সময় লাগছে কম্পিউটার বেস পরীক্ষা দিতে। এটা ডিপেন্ড করে, কারণ আপনার ধরেন ইউজুয়ালি মানুষজনের 30-35টা হচ্ছে ওয়ার্ড পার মিনিট থাকে কম্পিউটারে। সো আপনার যদি একটা মিনিটে আপনি যদি 30 ওয়ার্ড লিখতে পারেন, তাহলে 250 ওয়ার্ড লিখতে আপনার কত মিনিট লাগবে? আপনার 5 মিনিট লাগবে 150 ওয়ার্ড লিখতে, 8 থেকে 10 মিনিট লাগবে আপনার 250 ওয়ার্ড লিখতে। তাহলে আপনার এখানে তো কিন্তু 20 মিনিটে শেষ হয়ে যাওয়ার কথা, তাই না? সো কম্পিউটার বেস দিলে আপনার জন্য ইজি হয়। এবং আমরা আগে দেখছি যে কম্পিউটার বেস হইলে কম্পিউটার কি কি সুবিধা, যে আপনি কম্পিউটার বেস যদি রাইটিং টাস্ক পরীক্ষা দেন, সেক্ষেত্রে রাইটিং এ আপনি ওয়ার্ড কাউন্টটা আপনাকে আলাদা করে ম্যানুয়ালি করা লাগতেছে না। আপনি জাস্ট এই যে স্ক্রিনের নিচে আপনাকে ওয়ার্ড কাউন্টটা থাকবে। রাইটিং এর ক্ষেত্রে টাস্ক 1 এর এখন এখানে হচ্ছে আপনি চাইলে যে কোনো বিষয় যে কোনোটা দিয়ে আগে শুরু করতে পারেন। আপনি টাস্ক 1টা আগে বলতে পারেন, আগে লিখতে পারেন, টাস্ক 2টা আপনি আগে লিখতে পারেন, যেটা আপনি প্রিফার করেন। আপনাকে একটা গ্রাফ, টেবিল, চার্ট বা ডায়াগ্রাম দেওয়া হবে, একটা বা দুইটাও দেওয়া হতে পারে। 7 ধরনের কোয়েশ্চেন থাকবে: বার চার্ট, লাইন গ্রাফ, টেবিল, পাই চার্ট, প্রসেস ডায়াগ্রাম, ম্যাপ,
মাল্টিপল গ্রাফ বলতে দুইটা বা তিনটাও আপনাকে হয়তো গ্রাফ দিতে পারে। Your task is to summarize or explain the visual data, focus on key trends, comparison and important details. আমি হচ্ছে আপনাদের আমরা যখন কি করব, আমরা যখন বিস্তারিত মডেল নিয়ে আলোচনা করব তখন আপনাদের দেখাবো যে আমাদের কি কি টাইপ ইকুয়েশন থাকতে পারে। সো আপনাকে একটা বার গ্রাফ বা বার চার্ট বা লাইন চার্ট দিবে, দেওয়ার পরে আমরা ওইটাতে হচ্ছে সিগনিফিকেন্ট কি কি বিষয় আছে ওইটা নিয়ে কথা বলবো, লিখবো এবং কম্পারিজন করবো। যেমন ধরেন IELTS 19 বইয়ে একটা টেস্ট এরকম আছে যে 6টা হোটেলের কথা বলছে, 1 স্টার, 2 স্টার, 4 স্টার, 5 স্টার এরকম, এবং 2005, 2010, 2015, 2020 এই 4টা বছরে কোন হোটেলে কতগুলা সিট অকুপাইড ছিল। এখন বলছে যে এটা ডিসক্রাইব করতে এই টেবিলের ইনফরমেশন গুলা এবং কি ফিচার যেগুলো আছে ওগুলাকে আইডেন্টিফাই করতে এবং কম্পারিজন করতে। তো আমি আমার স্টুডেন্টের সাথে যখন বসছি, আমার একটা স্টুডেন্টের এটা নিয়ে তার সাথে বসছিলাম, তো স্টুডেন্টকে আমি যেভাবে অ্যাপ্রোচ করছি সেটা হচ্ছে প্রথমত আমরা স্টার গুলো নিয়ে কথা বলছিলাম যে এই 6টা হোটেলের মধ্যে একটা হোটেল হচ্ছে 5 স্টার, একটা হোটেল হচ্ছে 2 স্টার, মানে হাইয়েস্ট স্টার হচ্ছে 5 স্টার, লোয়েস্ট স্টার হচ্ছে 2 স্টার। তার মানে আমরা হচ্ছে ওই যে কি ইম্পর্টেন্ট একটা বিষয় যে 5 স্টারের হোটেল আর লোয়েস্ট স্টার, মানে আমরা হচ্ছে হাই এবং লো এই দুটো ফোকাস করছি, এবং 3টা হোটেল হচ্ছে 3 স্টার, কারণ এই 3টা হোটেল হচ্ছে একসাথে, তার মানে এই 3টার মধ্যে কম্পারিজন হয় না, বা 3টা হচ্ছে সেম, আর একটা হোটেল হচ্ছে 4 স্টার। সো আমরা প্রথমে স্টার গুলো ডিভাইড করে দিলাম যে হাইয়েস্ট স্টার, লোয়েস্ট স্টার, তার মানে হচ্ছে আমাদের কি ট্রেন্ডস আমরা এখানে পাইলাম। 2 নম্বরে ছিল আমরা পরবর্তীতে আমরা লিখছি হচ্ছে পরে দেখলাম যে 6টা হোটেলের মধ্যে 2টা হোটেলে এরকম ছিল যে 2005 সালে 2টা হোটেলেই 90টা করে সিট ছিল, আরো 2টা হোটেলে ছিল 100টা করে সিট। আমরা কম্পারিজন করলাম এরকম যে হোটেল এ এবং হোটেল বি তে 2005 সালে 90টা করে সিট ছিল, অকুপাইড ছিল, কিন্তু আমরা দেখলাম যে 2020-এ এসে হোটেল 1 এর যে সিট গুলো ছিল 90টা, 2020-এ সেটা হয়ে গেছে 70টা, তার মানে তারা হচ্ছে তাদের ডিক্লাইন করছে, তাদের সিট অকুপাইড সিট ডিক্লাইন করছে। আর হোটেল এ তে দেখলাম যে সেম 90 সিট ছিল বি এর মতো, কিন্তু 2020 সালে এসে তাদের 100টার মতো অকুপাইড স্পেস হয়ে গেছে। সেম এরকম করে আমরা বাকিগুলো একটু কম্পেয়ার করলাম। এখানে একটা বিষয় হচ্ছে টাস্ক 1 টাস্ক 2 এর মধ্যে একটা ডিফারেন্স হচ্ছে। টাস্ক 1 এ আপনাকে যে তথ্যটা দিবে আপনি শুধুমাত্র ওই তথ্যটাকেই অ্যানালাইসিস করবেন এবং তথ্যের সাথে কম্পেয়ার করে ইনফরমেশন দিবেন। আপনি নিজে বলতে পারবেন না যে এটা, আপনি নিজের কোনো মতামত দিতে পারবেন না। যেমন আপনি যদি বলেন যে হোটেল এই হোটেলে 2005 সালে 90টা সিট ছিল, 2020 সালে হয়েছে 110টা সিট, তার মানে তারা বেটার মার্কেটিং করছে, এই জন্য হচ্ছে তাদের সিট বেশি অকুপাইড হয়েছে। কারণ আমরা জানি যে একটা হোটেলের সিট যত বেশি অকুপাইড থাকবে তার বিজনেস তত বেশি বাড়তেছে। এই টাইপের কোনো মন্তব্য আপনি লিখতে পারবেন। আপনাকে শুধুমাত্র যে গ্রাফ, টেবিল, চার্ট, ডায়াগ্রাম দিবে শুধুমাত্র ওইটাকেই আপনাকে ব্যাখ্যা করতে হবে, ওইটাকেই আপনাকে এক্সপ্লেইন করতে হবে, ওইটার সাথে ওইটাকেই আপনাকে কম্পারিজন করতে হবে, ওইটার মধ্যে যে তথ্যগুলো থাকবে ওই তথ্যগুলোর সাথে কম্পারিজন করতে হবে। তো এই বিষয়টা খুব বেশি ইম্পর্টেন্ট। আপনি যদি পার্সোনাল কোনো অপিনিয়ন দেন সেক্ষেত্রে আপনি নেগেটিভ মার্কিং পাবেন। টাস্ক 2 এর ক্ষেত্রে আমরা জানি যে টাস্ক 1 এ যে মার্ক পাবেন ওইটার সাথে হচ্ছে টাস্ক 1 এ আপনি 8 পেলেন, সো 8 প্লাস টাস্ক 2 তে আপনি 8 পেলেন, 2 into 8 ডিভাইডেড বাই 3, তার মানে হচ্ছে টাস্ক 2 এর মার্কটা টাস্ক 1 এর ডাবল। এজন্যই আপনাকে বলতেছে যে 20 মিনিটের মানে টাস্ক 1 এ 20 মিনিট, টাস্ক 2 তে 40 মিনিট। টাস্ক 2 তে আপনার কি টাইপের কোশ্চেন আসে, এখানে বলছে ইউ আর প্রোভাইডেড উইথ এ পয়েন্ট অফ ভিউ, আর্গুমেন্ট অর প্রবলেম। একটা সেন্টেন্স দিয়ে দিবে আপনাকে, ওই সেন্টেন্সটা আপনি ব্যাখ্যা করবেন আপনার নিজের পয়েন্ট অফ ভিউতে। বলবে যে, এবং আমরা একটু আগে আমাদের যখন হচ্ছে কি আমাদের একটু আগে নেটওয়ার্ক ইস্যু ছিল, সো নেটওয়ার্ক ইস্যু থাকার সময় আমরা একটা উদাহরণ দিয়েছিলাম এরকম যে আবার ওই 19 আইএলটিএস কেমব্রিজের 19 বই একটা কোশ্চেন এরকম ছিল যে মানুষজন যখন কি করতেছে তার নিজের এলাকা থেকেই সুপার শপে গিয়ে এমন প্রোডাক্ট কিনতে পারতেছে যেটা অন্যান্য দেশে অ্যাভেলেবল, অন্যান্য দেশের প্রোডাক্ট সেটা সুপার শপে গিয়ে কিনতে পারতেছে, এটা কি পজিটিভ ডেভেলপমেন্ট নাকি নেগেটিভ ডেভেলপমেন্ট? আপনি আপনার পয়েন্ট অফ ভিউ থেকে বলেন। তো টাস্ক 2 যখন আপনি কি করবেন লিখবেন, প্রথমত হচ্ছে ওই যে কোয়েশ্চনে যে আর্গুমেন্টটা দিছে ওটাকে প্যারাফ্রেজ করে লিখবেন। আমরা প্যারাফ্রেজ করে কিভাবে লিখতে হয় সেটা আমরা শিখবো। লিখার পর আপনার পয়েন্ট অফ ভিউটা দিবেন যে এটা পজিটিভ ডেভেলপমেন্ট নাকি নেগেটিভ ডেভেলপমেন্ট। সো
আমরা বলি যে টাস্ক টুতে আপনি লিখবেন হচ্ছে 5টা প্যারাতে। প্রথম প্যারাতে আপনি প্যারাফ্রেজ করে লিখলেন এবং আপনার মতামতটা দিলেন। সেকেন্ড প্যারাতে, থার্ড প্যারাতে হচ্ছে আপনি 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 অবশ্যই একটা পক্ষ নেবেন, বা হয়তো কখনো বলবেন যে না আপনি নিউট্রাল আছেন বা মিডল পয়েন্টে আছেন। তো আপনি যদি কোনো একটা পক্ষ নেন তাহলে ওই পক্ষের এগেইনস্টে আপনি 2টা যুক্তি দিবেন, আর পক্ষের এগেইনস্টে একটা যুক্তি দিবেন। যেমন আমি একটু উদাহরণ দিই আপনাদের। সুপার মার্কেটে গিয়ে যদি কেউ কোনো প্রোডাক্ট কিনে, তাহলে এটা এখান থেকে পজিটিভ, আপনি যদি বলেন এটাকে পজিটিভ ডেভেলপমেন্ট, তখন আপনি বলতে পারতেছেন যে কোনো একটা প্রোডাক্ট কিন্তু কোনো একটা কালচারকে রিপ্রেজেন্ট করে। তার মানে আপনি যখন কোনো একটা প্রোডাক্ট কিনতেছেন একটা ফরেন কালচারের, তাহলে ওই কালচারের সাথে আপনার একটা কালচারাল এক্সচেঞ্জ হচ্ছে, ওই কালচার সম্বন্ধে আপনি জানতে পারতেছেন। তাইলে হচ্ছে একটা পজিটিভ জিনিস গ্লোবালাইজেশন, যে অন্যান্য দেশের প্রোডাক্ট আপনার দেশে আসতেছে, তার মানে অন্যান্য দেশের মানুষজনের কালচার বা অন্যান্য দেশের মানুষজনের জিনিসপত্র আপনি শুনতে পাচ্ছেন, মানে শিখতে, মানে জানতে পারতেছেন। যেমন সুশিটা হচ্ছে জাপানিজ কালচারের একটা খাবার। সো এই জিনিসটা আপনি মানে সুপার মার্কেটে গিয়ে সুশি কিনতে পাওয়া যাচ্ছে। তার মানে আপনি যখন সুশিটা খাইতেছেন বা কিনতেছেন, তখন কিন্তু আপনি জাপানিজ কালচার সম্বন্ধে জানতেছেন। হয়তো সুশিতে জাপানিজ কথাবার্তা লেখা, আপনার এটার জন্য হয়তো জাপানিজ ল্যাঙ্গুয়েজের প্রতি অ্যাট্রাকশন আসতে পারে, জাপানিজ কালচারের প্রতি অ্যাট্রাকশন আসতে পারে। আপনি হয়তো কোনো সময় জাপান ঘুরতেও যেতে পারেন, জাস্ট এই যে সুশি নিয়ে অনেকের অবসেশন থাকে সুশি নিয়ে। এটা হচ্ছে একটা পয়েন্ট অফ ভিউ। আপনি এটা উদাহরণ দিলেন, একটা প্যারাগ্রাফ লিখলেন। সেকেন্ড প্যারাগ্রাফ, 3 নম্বর প্যারাগ্রাফে আপনি এভাবে লিখতে পারেন যে এই যে সুশিটা জাপান থেকে বাংলাদেশে আসলো, বা কোন একটা প্রোডাক্ট জাপান থেকে বিদেশ থেকে বাংলাদেশে আসলো, এই যে একটা সাপ্লাই চেইন, বা এই যে হচ্ছে আপনার ডেফিনেটলি এটা কার্গো করে আসছে, এয়ারে আসছে বা জাহাজে আসছে, এই যে একটা বিজনেসের একটা অপরচুনিটি তৈরি হইলো, বা কিছু মানুষ এটার সাথে কানেক্টেড। অবশ্যই যে কার্গো প্লেন করে আসতেছে, ওই কার্গো প্লেনের যে বিমান চালক বা ওই মালামাল যারা হচ্ছে উঠাচ্ছে নামাচ্ছে, তারা কিন্তু এই গ্লোবালাইজেশন বা এই মার্কেটের কারণেই তাদের জবটা আছে। তার মানে তাদের এমপ্লয়মেন্টের সুযোগ হচ্ছে। আপনি সুপার শপ থেকে একটা প্রোডাক্ট কিনতে যাচ্ছেন, ওই প্রোডাক্টটা সুপার শপে আসতে, ওই জাপান থেকে সুপার শপ পর্যন্ত আসতে তো একটা সাপ্লাই চেইন মেনটেন হয়ে আসতেছে। এই যে সাপ্লাই চেইন মেনটেন হওয়ার জন্য কিছু ইকোনমিক বেনিফিট আপনার দেশ পাচ্ছে, ওই দেশও পাচ্ছে। মধ্যখানে মানুষগুলা কিছু বেনিফিট হচ্ছে, এমপ্লয়মেন্টের সুযোগ পাচ্ছে। এই যে একটা ইকোনমিক কার্ভ তৈরি হইলো, ইকোনমিক যে একটা বুমিং হইলো, এটাও আপনি পজিটিভ বলতে পারেন, একটা পজিটিভ ডেভেলপমেন্ট। আপনি এর এগেইনস্টে একটা কথা বলতে পারেন যে এটা নেগেটিভ দিক কি হইতে পারে। যেমন ধরেন গ্লোবালাইজেশনের কারণে সবচেয়ে বড় যে ইস্যুটা হয়, বা ধরেন ফরেন প্রোডাক্টটা যদি আপনার সুপার শপটা ভরে যায়, ধরেন ফরেন প্রোডাক্ট আসতেছে, এত বেশি করে আসতেছে, আপনার সুপার শপের সবই ফরেন প্রোডাক্ট, তাহলে লোকাল যে মানুষজন কাজ করতেছে, লোকাল যে প্রোডাক্ট গুলা, ওই প্রোডাক্টের মানুষজন তো আসলে সুপার মার্কেটে জায়গা পাচ্ছে না। তার মানে আমাদের যে স্মল এন্ড মিডিয়াম বিজনেস যাদের, তারা হয়তো একটু, তাদের বিজনেস একটু মারা খেয়ে যাচ্ছে না। এটা আপনি বলতে পারেন যে 3 নম্বর পেজে, 4 নম্বর পেজে আমরা বলি যে প্রথম পেজে হচ্ছে প্যারাফ্রেজ করবেন, প্রথম প্যারাতে প্যারাফ্রেজ করবেন, সেকেন্ড প্যারাতে হচ্ছে আপনি পজিটিভ ডেভেলপমেন্ট 1, সেকেন্ড থার্ড প্যারাতে পজিটিভ ডেভেলপমেন্ট 2, ফোর্থ প্যারাতে একটা নেগেটিভ ডেভেলপমেন্ট বলবেন, এবং ফিফথ প্যারাতে সামারি করবেন এমন ভাবে যে ওভারঅল টু সাম আপ, ইন কনক্লুশন আমরা বলতে পারি যে despite having the problem in our local business market, the development from or the cultural exchange and the economic perspective give us the valuation or give us the opportunity to say that it is a positive development towards society. এটা হচ্ছে আপনার আনসারটা হইতে পারে। সো রেকমেন্ড করবো আমরা 350 ওয়ার্ড লেখার জন্য। আপনি চাইলে আরো বেশি লিখতে পারেন, বাট যেহেতু আপনাকে গ্রামাটিক্যাল অ্যাকুরেসি, তারপর হচ্ছে কোহেরেন্স, কোহেশন, এগুলো মেনটেন করতে হচ্ছে, এবং যত বেশি লিখবেন আপনার ভুল হওয়ার চান্স তত বেশি। সেই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন 350 ওয়ার্ডে লিখতে। কিন্তু এখানে একটা কিন্তু আছে, যেটা হচ্ছে আপনি যদি টাস্ক 1-এ 150 ওয়ার্ডের নিচে লিখেন এবং টাস্ক 2-তে 250 ওয়ার্ডের নিচে লিখেন, আপনার মার্কিং কাটা যাবে, যেটা আমরা কখনোই চাই না। আমরা চাই যে একটা ভালো ব্যান্ড স্কোর। সো রাইটিং এ 7 মোটামুটি একটা ভালো স্কোর বলা যায়, কিন্তু মোস্টলি বাংলাদেশের মানুষজন 6, 6.5ও বলা যায় ভালো, বাট রাইটিং এ মানুষের চ্যালেঞ্জ হচ্ছে মানুষ 6 এর বেশি পাওয়াটা একটু চ্যালেঞ্জিং হয়ে যায়। সো আপনারা যারা হচ্ছে ব্যান্ড 7 প্লাস পাইতে চান, আমাদের একটা ভিডিও আছে 5 থেকে 6 মিনিটের, 5 মিনিট 32 সেকেন্ডের মোস্টলি ভিডিও, একটা বোর্ডে করা ভিডিও। ওই ভিডিওটা আপনারা দেখতে পারেন কিভাবে টাস্ক 2, ওটা টাস্ক 2 এর ভিডিও। টাস্ক 2 তে আমরা 7 প্লাস পাওয়ার জন্য কিভাবে অ্যাপ্রোচ করবো, সেই এই অ্যাপ্রোচটা আমরা বললাম যে
টাস্ক 1 এ সরি প্যারাগ্রাফ 1 এ আপনি প্যারাফ্রেজ করে লিখবেন, প্যারাগ্রাফ 2 3 তে পজিটিভ ডেভেলপমেন্ট 1 পজিটিভ ডেভেলপমেন্ট 2, অথবা আপনি যে পক্ষ নিছেন ওই পক্ষের এগেইনস্টে দুইটা পজিটিভ কথা বলবেন, আর এটা এগেইনস্টে আপনি একটা নেগেটিভ কথা বলবেন, বা এটা সব 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 এভরি কয়েন হ্যাজ টু সাইডস না, সো আপনি প্রত্যেকটা কয়েনের তো দুইটা সাইড থাকে। এবং এখানে কিন্তু অ্যাবসলিউট আনসার বলতে কিছু নেই। আপনি যদি বলেন যে না এই যে ফরেন কালচারটা আমাদের দেশে আসতেছে বা ফরেন প্রোডাক্টটা আমাদের দেশে আসতেছে এটা খারাপ, এটাও কিন্তু সঠিক আনসার। দেয়ার ইজ নো অ্যাবসলিউট আনসার, কারণ এটা আপনার পয়েন্ট অফ ভিউ, এবং পৃথিবীর কোনো মানুষ কখনো দুইটা মানুষের পয়েন্ট অফ ভিউ একই রকম হবে না, স্বাভাবিক। আপনারা যারা হচ্ছে সোশ্যাল সায়েন্স পড়ছেন তারা আপনারা জানেন যে প্রত্যেকটা মানুষের আলাদা একটা সোশ্যাল লেন্স আছে, আলাদা একটা পয়েন্ট অফ ভিউ আছে, এবং আলাদা পয়েন্ট অফ ভিউ আছে বলে সোসাইটি এত ডাইভার্স। এখানে আমরা একটু দেখি আমাদের স্লাইডে কি লেখা, সেটা হচ্ছে ইউ আর প্রোভাইডেড উইথ এ পয়েন্ট অফ ভিউ, আর্গুমেন্ট অর প্রবলেম, ইউ মাস্ট ডিসকাস দ্য টপিক উইথ এ ক্লিয়ার স্ট্রাকচার এন্ড প্রোভাইড ইউর অপিনিয়ন। একটা ক্লিয়ার স্ট্রাকচার বলতে আমরা এটা বুঝলাম যে আমরা যে 5টা প্যারাগ্রাফের কথা বলছি এভাবে লিখতে পারেন। প্রেজেন্ট এ ব্যালেন্সড আর্গুমেন্ট উইথ সামথিং, আপনাকে অবশ্যই এক্সাম্পল দিতে হবে। যেমন আপনি বললেন যে এটা ইকোনমিক ডেভেলপমেন্ট করতেছে আমাদের, এই ফরেন প্রোডাক্ট আমাদের দেশে যখন আসছে, কিভাবে কিভাবে এটা আপনার ইকোনমিক ডেভেলপমেন্ট করতেছে। এখন আপনি বলতে পারেন যে ইকোনমিক ডেভেলপমেন্ট বলতে আমরা কি বুঝি, সেটা হচ্ছে মানুষজন পভার্টি থেকে দূরে যাচ্ছে, মানে দারিদ্রতা থেকে উপরে উঠে আসতেছে, বা চাকরি হচ্ছে, চাকরিজীবী যারা হচ্ছে বেকার আছে তারা চাকরি পাচ্ছে, এটা তো ইকোনমিক ডেভেলপমেন্ট। তো এই যে ইকোনমিক ডেভেলপমেন্টটা হচ্ছে, আপনি উদাহরণ দিতে হবে যে কিছু মানুষ চাকরি পাচ্ছে এখানে, যারা হচ্ছে ট্রান্সপোর্টেশন নিয়ে কাজ করতেছে বা লজিস্টিক্স এর কাজ করতেছে তাদের এখানে চাকরি হচ্ছে, আমাদের জিডিপিতে ডেভেলপমেন্ট হচ্ছে, বাংলাদেশে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট এসবে মানে কাজে দিচ্ছে, আমাদের রাজস্ব বাড়তেছে। এই বিষয়গুলো হচ্ছে আমরা যখন কি করব, ওই উদাহরণ দিব, তখন আমাদেরকে ভালো বের আসবে। এখন এখানে 5টা এসে টাইপ কোয়েশ্চেন আছে, যে ডিসকাশন, অপিনিয়ন, প্রবলেম এন্ড সলিউশন। একটা প্রবলেম দিয়ে বলতে পারে একটা সলিউশন করো, একটা বিষয় অপিনিয়ন দিয়ে বলতে পারে তুমি এটাকে নিয়ে কি মনে করো, ডিসকাশন বলতে পারে যে এটা নিয়ে ডিসকাস করো, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, এই টাইপের কোয়েশ্চেন হতে পারে। এটা হচ্ছে আমাদের রাইটিংটা গেল। তারপর হচ্ছে স্পিকিং, আমরা বললাম যে 3টা পার্ট আছে স্পিকিং এর। তো স্পিকিং এর 3টা পার্টে প্রথমে আপনি যাবেন, এক্সামিনার আপনার হচ্ছে পাসপোর্ট চেক করবে, চেক করে আপনাকে 3 4টা 5টা কোয়েশ্চেন করতে পারে। আমি যেমনটা বললাম যে আমাকে কোয়েশ্চেন করছিল আমি কিভাবে আসছি এখানে, বাসে আসছি নাকি কিভাবে আসছি, গাড়িতে আসছি না বাসে আসছি। সেকেন্ড হচ্ছে একটা টপিক, ওই টপিকের উপর আপনাকে 1 মিনিট সময় দিয়ে একটা পেন্সিল এবং কাগজ দিবে, যেখানে আপনি একটু কি পয়েন্ট নোট করতে পারেন। তারপর 2 মিনিট কথা বলবেন। আপনাকে অনেক সময় 1.5 মিনিটও আটকে ফেলতে পারে, বলেন যে তুমি থামো। চেষ্টা করবেন আপনাকে যতক্ষণ না আটকাচ্ছে আপনি কথা বলবেন, বাট আপনাকে 2 মিনিটের বেশি সময় আর দিবে না। এবং আপনাকে যখন বলবে যে থামেন, আপনি সাথে সাথে থেমে যায়। হ্যাঁ, আপনি হচ্ছে এক্সামিনারের উপরে কিছু বলতে চান না। 3 নাম্বার যেটা হচ্ছে যে 4 থেকে 5 মিনিট হবে এক্সটেন্ডেড কোয়েশ্চন, দ্য এক্সামিনার উইল আস্ক মোর কোয়েশ্চনস লিংক টু দ্য টপিক ফ্রম পার্ট 2। এরপর হচ্ছে আরো ডিপ ডিসকাশন হতে পারে। যেমন ধরেন আপনাকে একটা কোয়েশ্চেন করলো, ধরেন র্যান্ডম, আপনি যখন ঢুকছেন আপনার পাসপোর্ট চেক করে একটা কোয়েশ্চেন করেন যে আপনি কি গার্ডেনিং পছন্দ করেন, ডু ইউ লাইক গার্ডেনিং, তখন আপনি বললেন ইয়েস আই লাইক গার্ডেনিং, শেষ, আপনি কিছু বললেন না, তখন কিন্তু সে এটা এক্সপেক্ট করবে না। সে এক্সপেক্ট করবে যে আপনি আর একটু বলেন যে, যেমন ধরেন আপনাকে কোয়েশ্চেন করলো যে হোয়ার ইজ ইউর হোম টাউন, আপনি বললেন যে মাই হোম টাউন ইজ ইন সিলেট, বাংলাদেশ। সে কিন্তু এক্সপেক্ট করবে যে আরেকটু বেটার, যেমন আপনি এটা বলতে পারেন যে মাই হোম টাউন ইজ ইন সিলেট হুইচ ইজ ফেমাস ফর ইটস ট্যুরিজম and it is one of the coldest city in Bangladesh. It is আপনি সিলেটের 2-3 অ্যাট্রিবিউট বলেন। তারপরে হচ্ছে আপনাকে যদি বলে যে where do you live in, আপনি বলতে পারেন জাস্ট I live in ঢাকা, না বলে বলতে I live in the mostly danced population in the world which is Dhaka, the capital city of Bangladesh. অথবা I live in the capital city of Bangladesh in Mirpur, which is one of the most populated area in Dhaka. এরকম আপনি একটু চেষ্টা করবেন যে একটু ডিটেইলসে কথা বলার জন্য, কারণ আপনাকে তাকে এক্সামিনারের উপর সম্পূর্ণ মার্কস এটা। যেমন আইএলটিএস লিসেনিং এবং রিডিং এর ক্ষেত্রে আপনি যে আনসার করবেন ইনস্ট্যান্ট আপনি মার্ক, আপনাকে হচ্ছে এখানে এক্সামিনারের কোনো পয়েন্ট অফ ভিউ নাই, আপনি যেটা আনসার করছেন জাস্ট ইয়েস অর নো টাইপের, হলে হইলো না হইলে নাই। কিন্তু আপনি স্পিকিং এর এবং রাইটিং এর ক্ষেত্রে পুরোটা হচ্ছে আপনাকে একটা থার্ড পার্টি ভিউ করতেছে, মানে একজন এক্সামিনার আপনাকে ভিউ করতেছে। তো এক্সামিনার যদি আপনার অ্যাপ্রোচটা পছন্দ না হয়, সে যদি আপনাকে 6 দেয়, আপনার এক্সপেকটেশন 7, আপনি যদি 6 দেয়, আপনি কিন্তু আসলে আপনি কিন্তু কিছু বলতে পারবেন না। আপনি হয়তো চ্যালেঞ্জ করতে পারেন, আপনি হয়তো ওয়ান স্কিল টেস্ট আমার নিতে পারেন, কিন্তু এটার জন্য আপনাকে আলাদা পে করতে হচ্ছে, ওইটা আলাদা ইস্যু। এরপরে হচ্ছে আমরা একটু আমাদের মোটামুটি সবগুলো টপিক ডান, আমরা একটু হচ্ছে কি করব,
আমরা হচ্ছে এখন একটু জাস্ট র্যাপ আপ করে ফেলবো, আমাদের হাতে 5 মিনিট সময় আছে। সো এখানে বলছে যে আপনি এক্সাম সেন্টারটা একটু চেষ্টা করেন কি করার জন্য, কেয়ারফুলি চুজ করার জন্য। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকগুলা এক্সাম সেন্টার যেখানে যেখানে আপনি মক টেস্ট দেওয়ার সুযোগ আছে, এরকম এক এক্সাম সেন্টারে আবার ফাইনাল পরীক্ষা দেওয়া যায়। এই টাইপের যদি কোনো এক্সাম সেন্টার পান, সেক্ষেত্রে ওইসব এক্সাম সেন্টারে আপনি মক টেস্ট দেওয়ার যদি সুযোগ পান, আপনি মক টেস্ট দিতে পারেন। তাহলে হচ্ছে যে জায়গায় বসে আপনি মক টেস্ট দিচ্ছেন, এক্স্যাক্টলি সেম জায়গায় বসে আপনি ফাইনাল পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। এনশিওর দে হ্যাভ অল দ্য ফ্যাসিলিটিস ইউ নিড। অনেক ক্ষেত্রে অনেক জায়গাতে অনেক ইস্যু হতে পারে। আপনি একটু যেখানে এক্সাম দিচ্ছেন, আপনার যদি পরিচিত কেউ থাকে, আপনি একটু কথা বলে দেখেন যে এই জায়গাতে কি কোনো সমস্যা হচ্ছে কিনা। অনেক জায়গায় আমি এরকম শুনছি যে তাদের হেডফোন কোয়ালিটি ভালো না। হেডফোন কোয়ালিটি আপনি যদি ঠিক মতো শুনতেই না পান, তাহলে কিন্তু আপনি লিসেনিং এর কোয়েশ্চেন আনসার করতে পারবেন না। এই যে এখানে আমরা 4 নম্বর অপশন বলছি, ইফ পসিবল গিভ মক টেস্ট ইন দা ডেজিগনেটেড টেস্ট সেন্টার। সো আপনি যদি কোনো সেন্টারে মক টেস্ট দেওয়ার সুযোগ থাকে, ওই সেন্টারে হচ্ছে আপনি মক টেস্ট দিয়ে ওইখানে আপনি ফাইনাল পরীক্ষা দেন। বুক আর্লি ফর আইএলটিএস রেজিস্ট্রেশন, আপনি চেষ্টা করবেন যে এই যে আমাদের একজন আপু হচ্ছে 26শে জুলাই পরীক্ষা দিবে, তো বেশ ভালো 2 মাস হাতে আছে, তার মানে উনি জানে যে আগামী 60 দিন পরে আমার পরীক্ষা। আপনি যদি কোনো একটা এক্সাম যদি বুক করে ফেলেন, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আমার হাতে সময় আছে 60 দিন, আমি তাহলে আমার কি কি প্রবলেম আছে, আমার কি কি প্রিপারেশন নিতে হবে, আমি একটা টাইম ধরে কাজ করবো। আপনার হচ্ছে সামনে যদি গোলই না থাকে, তাহলে কিন্তু আপনি ঠিক মতো আগাইতে পারবেন না, কোনো প্ল্যানিং কাজ করবে না। এবং আরেকটা বড় কথা হচ্ছে 24,950 টাকা আপনি দিয়ে যখন রেজিস্ট্রেশন করে ফেলবেন, এটলিস্ট ওই টাকাটা উসুল করার জন্য আপনি এটলিস্ট চেষ্টা করবেন যে যতটুকু ভালো মার্ক করা যায় পাওয়া যায়। কিন্তু আমরা আমরা চেষ্টা করবো যে আমরা চাইলে মানে অনেকবার আইএলটিএস পরীক্ষা দিতে পারবো, কিন্তু প্রত্যেকবার আইএলটিএস পরীক্ষা দেওয়ার জন্য আমাদেরকে 24,950, যেটা সামনে আরো বাড়তে পারে। যখন আমি যখন পরীক্ষা দিলাম আইএলটিএস পরীক্ষা 2 বছর আগে, তখন ছিল 20,000 টাকা, 20,250 টাকা। তো এখন দেখেন প্রায় কত, অলমোস্ট 4,000 টাকার মতো বেড়ে গেছে। না না, 4,000 না, 24,950, 4,700 টাকার মতো বেড়ে গেছে। সামনে আরো বাড়বে। তো আপনি যদি আগে আগে বুক করে ফেলেন, তখন আপনার প্রিপারেশন নেওয়া ইজি হবে এবং স্লটও ফাঁকা থাকার সাপেক্ষে। ধরেন আপনার ডেজিগনেটেড একটা সেন্টার হচ্ছে ধরেন ব্রিটিশ কাউন্সিলের ফুলার রোডে যেটা আছে শাহবাগের এখানে, আপনি ওটাতে পরীক্ষা দিবেন, কিন্তু আপনি চাচ্ছেন যে নেক্সট উইকে পরীক্ষা দিবেন, কিন্তু দেখা গেল যে ওই এক্সাম সেন্টারে নেক্সট উইকে কোনো স্লটই ফাঁকা নেই, তখন কিন্তু সমস্যা। চেষ্টা করবেন যে অ্যাটলিস্ট 1 মাস আগে স্লটটা নেওয়ার জন্য। আচ্ছা, আমি যে প্রিপারেশন স্টাইল নিয়েছিলাম সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা সেগমেন্টে আলাদা আলাদা করে কথা বলবো। আমরা হচ্ছে লিসেনিং এর ক্ষেত্রে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। রিডিং এর ক্ষেত্রে কিছু স্পেসিফিক টিপস এন্ড ট্রিক্স আছে, যেমন ধরেন আমরা বললাম যে ওই কোন জায়গা থেকে কোয়েশ্চন আসছে ওইটা যদি আইডেন্টিফাই করতে পারি, আমাদের সময়টা অনেক সেভ হয়ে যাচ্ছে। রাইটিং এর ক্ষেত্রে আমরা স্ট্রাকচারটা দেখবো, আমাদেরকে ভিডিও আছে, ওই ভিডিওটা আপনারা দেখবেন, আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে গেলে দেখবেন। স্পিকিং এর ক্ষেত্রে প্র্যাকটিসের বিকল্প নাই। স্পিকিং এর ক্ষেত্রে আমরা একটা জিনিস ব্যবহার করতেছি ফ্রিতে, প্রতি শনি আর বৃহস্পতিবার মোস্ট প্রবলি আপনারা একটু দেখে নেবেন। আমরা একটু আগে দেখেছিলাম 7:30 থেকে 8:30 আমরা স্পিকিং সেশন, আপনার এক্সপার্ট গাইডেন্সে আপনি স্পিকিং প্র্যাকটিস করতে পারবেন আমাদের সাথে। আচ্ছা, এখন এই যে মার্কিংটা ডিফিকাল্ট কেন দেখেন, আপনি যদি 9 পাইতে চান, আপনাকে 39 বা 40টা হওয়া লাগতেছে। তো 39 বা 40 মানে কি, আপনাকে পারফেক্ট মানে কোনো ভুল হওয়া যাবে না। এজন্য হচ্ছে আমরা বলি যে 7 এভাব গুড স্কোর বা 6.5 এভাব গুড স্কোর। দেখেন আপনি 30টার মধ্যে 40টার মধ্যে যদি আপনার 32টা হয়, আপনি 7.5 পাচ্ছেন। 32টা, আবার রিডিং এর ক্ষেত্রে কিন্তু 32টা হলে 7 পাচ্ছেন, আবার লিসেনিং এর ক্ষেত্রে 32টা হলে 7.5 পাচ্ছেন। তার মানে লিসেনিং এবং রিডিং কিন্তু এক্স্যাক্টলি সেম না ব্যান্ড স্কোরটা। সো আপনাকে দেখে নিতে হবে যে কোন ব্যান্ডে কত স্কোর। আমরা চেষ্টা করব সবসময় 35, আমরা বিয়ার মিনিমাম চেষ্টা করবো 35, মানে 8 যদি আমরা পাই। কারণ লিসেনিং এন্ড রিডিং এ আপনি যে আনসার করতেছেন এক্স্যাক্টলি হুবহু মার্কস পাচ্ছেন। রাইটিং এন্ড স্পিকিং এ দেখা যাচ্ছে অনেক সময় কম হয়ে যেতে পারে। সো আমরা যদি 35 টার্গেট করি, আর যদি আমরা 7.5ও পাই এই দুটাতে বা 7ও পাই, বাকিগুলোতে আমরা 6.5 পাইলে আমরা 7 পাচ্ছি। কারণ আমরা যদি দুইটা ব্যান্ডে 7 পাই আর দুইটা ব্যান্ডে 6.5 পাই, তাও কিন্তু আমাদের ফাইনাল ব্যান্ড স্কোর কি হচ্ছে 7 থাকতেছে। এখন কেন আমরা হাই স্কোর চেজ করব? কারণ আমরা জানি যে যত বেশি ভালো স্কোর হবে আমাদের অ্যাপ্লিকেশনটা তত বেশি জোরদার হবে। যেমন ধরেন আপনার সাথে আপনি অ্যাপ্লাই করতেছেন একটা ইউনিভার্সিটিতে, আপনার সাথে আরেকজন অ্যাপ্লাই করতেছে ইউনিভার্সিটি, আপনার আর তার মোটামুটি একাডেমিক রেজাল্ট সেম, কিন্তু আপনার ব্যান্ড স্কোর হচ্ছে ধরেন 8 আছে, আরেকজনের ব্যান্ড স্কোর হচ্ছে 7, সেক্ষেত্রে কিন্তু আপনি প্রিফারেন্স পাচ্ছেন। এবং হায়ার স্টাডি, অনার্স, মাস্টার্স, তারপর হচ্ছে আপনি যখন ধরেন আপনার অনেক ক্ষেত্রে বলে দিবে যে আপনার রাইটিং স্কোর 7 না হইলে আপনাকে ওই কি দিবে না, রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ দিবে না। আমরা তো মাস্টার্স বা পিএইচডি তে যখন আমরা যখন মাস্টার্স করতে যাবো, তখন কিন্তু আমরা চাইবো যে আমাদের যে আমরা পড়ালেখার পাশাপাশি টিচিং অ্যাসিস্ট্যান্ট বা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে আমাদের ফাইন্যান্সিয়াল হাত খরচটা চালানোর জন্য, তাই না?
সেক্ষেত্রে আমাদের যদি স্পিকিংটা ভালো থাকে, যেমন স্পিকিং এ যদি 7-8 থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু ক্লাস নিতে পারবো টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসাবে। আমাদের যদি কি থাকে রাইটিং স্কিলটা, যেমন ধরেন আমাদের যদি রাইটিং এ 7 বা 8 থাকে তখন কিন্তু আমরা রিসার্চার হিসাবে কাজ করতে পারবো প্রফেসরদের সাথে। আমরা কই থেকে প্রিপারেশন নিব? আমরা ডেফিনেটলি আইএলটিএস এর কেমব্রিজের 11 থেকে 19 বইগুলা পড়বো, এবং এটা মোটামুটি এনাফ হবে আপনাদের জন্য। আপনার কারণ হচ্ছে 11 থেকে 19 বই যদি পড়েন, 10টা সেগমেন্ট, প্রত্যেকটা সেগমেন্টে আমাদের হচ্ছে 4টা করে কোয়েশ্চেন, তার মানে 40টা আপনি মডেল টেস্ট দিতে পারেন, মডেল কোয়েশ্চেন পাচ্ছেন। এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন আনসার সেশন। এখন আপনারা একটু বলেন আমাদের সোফার আমাদের কোনো কোয়েশ্চেন যদি থাকে আমরা আপনাদের থেকে কোয়েশ্চেন গুলো নিব। আর বলেন আপনাদের কি কি কোয়েশ্চেন আছে, চ্যাট বক্সে লিখতে পারেন, কোয়েশ্চেন করতে পারেন। আপনাদের ফিডব্যাকও দিতে পারেন চাইলে, যে না আমার মনে হচ্ছে যে এই সেশনটা আমরা চাইলে আরেকভাবে নিতে পারি, বা আমাদের এই সেশন কোথাও ইমপ্রুভমেন্ট করা যায়, এটাও আপনারা বলতে পারেন আপনাদের যেটা ইচ্ছা। কারণ আমাদের আজকের সেশনটা আমরা আগামী 5টা সেশনে আমরা যে কথা বলবো, মানে আরো আগামী 7.5 ঘন্টা আমরা আপনাদের সাথে যে সেশনটা নিব, ওই 7.5 ঘন্টার সামারি ছিল এই সেশনটা। সো আমরা সব বিষয়ে ডিটেলস টাচ করতে পারিনি, আমরা শুধুমাত্র হচ্ছে টু দা পয়েন্ট কি পয়েন্ট গুলা কথা বলে গেছি এবং একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করলাম। এখন আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমরা নিব, আর যদি কোনো কোয়েশ্চেন না থাকে আমরা ক্লোজ করে দিব। আপনারা বলেন কারো কোনো কোয়েশ্চেন থাকলে। অলরেডি 10:32 বেজে গেছে। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন না থাকে তখন আমরা হচ্ছে 1 মিনিট কথা বলে আমরা ক্লোজ করে দিব, আর যদি কোনো কোয়েশ্চেন থাকে তখন আমরা কন্টিনিউ করতে পারি, কোনো সমস্যা নেই। এনি কোয়েশ্চেনস? অথবা আপনাদের কোয়েশ্চেনটা হয়তো এখন হয়তো অনেক বিষয়ে কনফিউশন থাকতে পারে, সামনের ক্লাসগুলোতে হয়তো কোয়েশ্চেন গুলা আসবে, বা যখন আমরা মডিউল ধরে ধরে কথা বলবো, কোয়েশ্চেন টাইপ ধরে ধরে কথা বলবো, তখন আমরা হচ্ছে আরো বেটার আনসার করতে পারবো, কনফিউশন গুলো দূর হবে তখন। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের কেউ যদি কোয়েশ্চেন করে না থাকেন, কেমব্রিজ 10 to 19 এর পাশাপাশি আর কোন বইয়ের সাহায্য নিলে ভালো হবে? আপনি রাইটিং এর ক্ষেত্রে আইএলটিএস লিজের ভিডিও দেখতে পারেন, ইউটিউবে অ্যাভেলেবল আছে। অনেকে বলে যে মাকারের স্পিকিংটা থেকে আপনি প্র্যাকটিস করতে পারেন, মাকারের হচ্ছে স্পিকিং থেকে। আবার হচ্ছে গ্রেক সম্বন্ধে আপনার গ্রাজুয়েট রিসোর্স এক্সামিনেশন সেন্টার, গ্রেক নামে একটা প্ল্যাটফর্ম আছে, ফিজিক্যালও আছে, তাদের একটা বই আছে আইএলটিএস 7+, ওই বইটা আমি পড়ছিলাম, ওইটা কাজে দিবে আপনাদের। মাকারের স্পিকিং বইগুলো পড়তে পারেন। তারপরে গ্রেকের আইএলটিএস 7+ বইটা দেখতে পারেন, আইএলটিএস লিজের ইউটিউব ভিডিও দেখতে পারেন, আইএলটিএস অ্যাডভান্টেজ একটা ইউটিউব চ্যানেল আছে, তাদের ভিডিও দেখতে পারেন। দা আইএলটিএস লিসেনিং টেস্ট একটা ইউটিউব চ্যানেল আছে, যেখান থেকে আপনি প্রতিদিন তারা একটা করে ভিডিও আপলোড করে লিসেনিং এর জন্য। ওই ভিডিওগুলো প্রতিদিন একটা করে জিনিস সলভ করতে পারে। আশা করি আপনারা আনসারটা পাইছেন। এনি মোর কোয়েশ্চন? যদি না থাকে তাহলে জ্ঞানগড় থেকে কেউ থাকলে আপনি, থ্যাংক ইউ, জ্ঞানগড় থেকে কেউ থাকলে একটু কথা বলেন, আমরা তাহলে কি ক্লোজ করে দিব? জি, ক্লোজ করে দিতে পারেন। আশা করি আমাদের তো অলরেডি টাইম ওভার। হ্যাঁ, আমাদের টাইম ওভার হয়ে গেছে। আমরা চেষ্টা করবো আগামী দিন ঠিক 9টায় জয়েন করতে। আমরা যদি 9টা থেকে শুরু করি, আমরা 9:30 এর মধ্যে 10:30 এর মধ্যে শেষ করে ফেলতে পারবো। আগামীকালকে লিসেনিং এর হচ্ছে আমরা ক্লাস নিব, এবং আপনারা চেষ্টা করবেন, আমি একটা যদি হোমওয়ার্কের মতো আপনাদের দেওয়ার চেষ্টা করি, যে আপনারা অ্যাটলিস্ট একটা লিসেনিং টেস্ট প্র্যাকটিস করে কালকে আমাদের সাথে আইসেন। তো একটা লিসেনিং টেস্ট প্র্যাকটিস করলে মোটামুটি অনেকগুলো কোয়েশ্চেন টাইপের ব্যাপারে আপনার ধারণা হবে। তখন একটা এক্সাম দিয়ে যদি আপনি আমাদের এখানে আসেন, তখন আমরা আপনাদের হেল্প করতে পারবো যে কোন কোন জায়গাতে আপনাদের প্রবলেম হয়েছে, ওই প্রবলেমগুলো আমরা আইডেন্টিফাই করতে পারবো। সো তো সাম আপ করি যে আপনারা হচ্ছে আমাদের ওয়েবসাইটে ভিজিট করেন। ওয়েবসাইটে হচ্ছে ফ্রিতে আমাদের আইএলটিএস স্পিকিং এর একটা সপ্তাহে 3 দিনের সেশন হচ্ছে, ওইখানে আপনারা জয়েন করেন। আমাদের ওয়েবসাইটে ইউজ করে আপনারা ফ্রি মক টেস্ট দিতে পারবেন। সো এটা আপনাদের জন্য একটা ফ্রি সার্ভিস। প্রিমিয়াম মক টেস্ট আছে, আপনারা আরো বেটার ফ্যাসিলিটি পাওয়ার জন্য প্রিমিয়াম মক টেস্ট দিতে পারেন। তাহলে আজকে এটুকুই থাকলো, আমরা তাহলে মিটিংটা এন্ড করে দিতে পারি। আমি একটু জ্ঞানগড়ের মাধ্যমে বলতেছি, আপনারা একটু তাহলে মিটিংটা এন্ড করে দেন। ওকে, ধন্যবাদ। আচ্ছা, সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। কালকে দেখা হবে আপনাকে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।